আমার এখানে তো শো করতেছে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? তো তোমাদের হচ্ছে ফাইনাল রিভিশন কোর্স লেখা আছে SSC 26 A to Z ফাইনাল রিভিশন কোর্সের আজকে হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের হচ্ছে P1 লেকচার, প্রথম লেকচার। তো আমি আমার পরিচয় দিয়ে নিই, আমি রাহাত হাসান। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং থেকে। এখন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্সে অধ্যয়নরত আছি। তো চলো আমরা হচ্ছে আজকে গতি চ্যাপ্টারটা শুরু করব। চলো শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? ওকে, তো শুরুতে হচ্ছে একটু জাস্ট চ্যাপ্টার ম্যাপিং আর কি। এখানে দেখতেই পারতেছো যে এই চ্যাপ্টারে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বলতো? এই যে গতির সমীকরণ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গতির সমীকরণ, কজ এখান থেকে দেখো টোটাল 46 কোশ্চেন আসছে। হ্যাঁ, গ্রাফও ইম্পর্টেন্ট, গতির সমীকরণের যে লেখচিত্র আছে সেটাও হচ্ছে কি 3 স্টার ইম্পর্টেন্ট, তাই তো? ওকে, ঠিক আছে, জাস্ট এগুলো তোমাদের দেখানো, তোমরা এমনিও জানো যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, জাস্ট একটু মার্ক করে দেওয়া আর কি। এই তো, তো চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি। তো ফার্স্টে দেখো, যে স্থির কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকেই বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। সহজ কথা হচ্ছে ভাই, আমরা ফিজিক্সে যখন কোনো কিছু হিসাব করি তখন কারো সাপেক্ষে হিসাব করি, তাই না? তো আমি বললাম যে ফার্মগেট ওভারব্রিজ থেকে তুমি 10 মিটার উত্তর দিকে আসো, তাহলে তুমি যে 10 মিটার উত্তর দিকে আসো এটা আমি কার সাপেক্ষে বললাম? ফার্মগেট ওভারব্রিজের সাপেক্ষে। তাহলে এই যে ফার্মগেট ওভারব্রিজ এটা কি? এটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। সো দুইটা শব্দ সবসময় মনে রাখবা, একটা হচ্ছে ভাইয়া প্রসঙ্গ বিন্দু, মানে যে বিন্দুর সাপেক্ষে তুমি কোনো কিছুর অবস্থান নির্ণয় করতেছো সেটা প্রসঙ্গ বিন্দু, আর আরেকটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ভাইয়া তাহলে প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে মূলত এই যে ধরো এই লোকটা হচ্ছে অবজারভার। ভাই অবজারভার মানে কি? পর্যবেক্ষক। মানে এ হচ্ছে হিসাবটা করতেছে। কি হিসাব করতেছে? ধরো এই যে গাড়িটা সামনের দিকে ভি বেগে এগিয়ে যাচ্ছে, এই কথাটা কে বলতেছে? এই পর্যবেক্ষক বলতেছে। তাহলে এই যে এই পর্যবেক্ষক সে কি? ধরো পর্যবেক্ষক বললো যে গাড়িটা তার থেকে এখন 10 মিটার দূরে আছে ধরো। তার মানে তুমি 10 মিটার দূরত্বে যে গাড়িটা আছে সেটা কে বলতেছে? এই পর্যবেক্ষকটা বলতেছে। তাহলে প্রসঙ্গ বিন্দুটা কে? এই পর্যবেক্ষক। কারণ 10 মিটার দূরত্বে যে গাড়িটা আছে সেটা কার থেকে আছে? লোকটার থেকে, এই পর্যবেক্ষক থেকে। তার মানে এই পর্যবেক্ষক হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তাহলে ভাইয়া প্রসঙ্গ কাঠামো কি? এই যে পর্যবেক্ষক বা অবজারভার সে যে পরিবেশে আছে বা যে এনভায়রনমেন্টে আছে বা যে স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, সেই স্থানাঙ্ক ব্যবস্থা বা সেই এনভায়রনমেন্ট বা এই চারপাশের তার চারপাশের যে পরিবেশ, এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, খুব সিম্পল। মানে কোনো কিছুর মানে আমরা যদি কোনো কিছু হিসাব করতে চাই তাহলে প্রসঙ্গ বিন্দুও লাগে, প্রসঙ্গ কাঠামোও লাগে। ধরো মানে এই লোকটা, এখন এই লোকটা ধরো একটা গাছের নিচে দাঁড়ায় আছে, গাছের নিচে দাঁড়ায় বলতেছে ওই যে দেখো বাঘ দৌড়াইতেছে, বাঘ কিন্তু একটা হরিণকে ধরার জন্য দৌড়াইতেছে। এটাকে কথাটা কে বলতেছে? এই পর্যবেক্ষক বলতেছে। এই যে পর্যবেক্ষক, পর্যবেক্ষক যে পরিবেশে আছে, যে স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, এইটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। খুব সিম্পল, ঠিক আছে। সহজ কথা, আমরা ফিজিক্সে যা কিছু হিসাব করি কারো না কারো মানে কোনো না কোনো বিন্দুর সাপেক্ষে করি। আমি বললাম যে একটা গাড়ি 10 মিটার দূরে আছে, কার থেকে 10 মিটার দূরে আছে? যার থেকে 10 মিটার দূরে আছে সেটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু। আর যেই কথাগুলো বলতেছে তার আশেপাশে যে এনভায়রনমেন্ট সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। হ্যাঁ, এখন যে পর্যবেক্ষক তার আশেপাশের পরিবেশটা কেমন সেটার উপর ভিত্তি করে প্রসঙ্গ কাঠামো আবার দুই প্রকার হয়। একটা জড় প্রসঙ্গ কাঠামো, একটা অজড় প্রসঙ্গ কাঠামো। এগুলো আপাতত তোমাদের ক্লাস 10-এর লেভেলে আলোচনায় নাই। এই আলোচনাগুলো তুমি কখন পাবা? তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন এই আলোচনাগুলো পাবা। সো আজকের মতো আমাদের এতটুকু জানলেই হচ্ছে। চলো, হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই স্থিতি কি? স্থিতি মানে কিছুই না। স্থিতি মানে পারিপার্শ্বিকের সাপেক্ষে একটা বস্তুকে যদি তুমি স্থির দেখো তাইলেই হচ্ছে ওটা স্থির। ধর মানে স্থিতি মানে ধরো তুমি একজন পর্যবেক্ষক বা তোমার সাপেক্ষে এই বস্তুটা ধরো স্থির, তোমার সাপেক্ষে এই বস্তুর বেগ কি 0 মিটার পার সেকেন্ড। তার মানে এই বস্তুটা কিসে আছে? এই বস্তুটা স্থিতিতে আছে। লেটস সে তুমি হচ্ছে বললা যে তুমি দেখলা যে একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। তার মানে তোমার সাপেক্ষে এই বস্তুটার কিসে আছে? গতিতে আছে। তোমার সাপেক্ষে কেন বলতেছি? তুমি পর্যবেক্ষক, তুমি দেখতেছো। তুমি একটা, যেমন আমি এই কলমটা দেখতেছি কি আমার হাতের উপর স্থির আছে, তার মানে কি এই কলমটা স্থিতিতে আছে। এখন আমি যদি দেখি এই কলমটা হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে, তার মানে আমি কি দেখবো? এই কলমটা
গতিশীল আছে মানে গতিতে আছে, খুবই সিম্পল জিনিস, ঠিক আছে, খুবই সিম্পল। ওকে, তো স্থিতিগতি এগুলো কিছুই না ভাইয়া, এগুলো তো তোমরা জানোই তাই না। ওকে, সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি মানে কি? সরল রৈখিক গতি মানে একটা গাড়িকে তুমি দেখতেছো সে সোজা সরল পথে চলতেছে, একটা গাড়িকে তুমি দেখলা সোজা সরল পথে চলতেছে। এই যে সোজা একটা সড়কে একটা গাড়ি চলতেছে, এই গতিটাই হচ্ছে ভাইয়া সরল রৈখিক গতি। সরল পথে যে গতি সেটাই সরল রৈখিক গতি, সিম্পল, শেষ, এতটুকুই, এতটুকু বুঝলেই হবে। ঘূর্ণন গতি মানে কি? লেটস সে ধরো একটা ঘড়ির কাঁটা, ধরো একটা ঘড়ির কাঁটা ঘুরতেছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটা, তো ঘড়ির কাঁটার গতিটা কেমন? এটা ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটা মানে হচ্ছে সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, এটা হইতে পারে, ঠিক আছে। ঘড়ির কাঁটা এটা কি গতি? ঘূর্ণন গতি, ঠিক আছে, গেল। মানে ঘুরতেছে ভাই, যেটা ঘুরতেছে সেই গতিটাই হচ্ছে ঘূর্ণন গতি। গাড়ির চাকা ঘুরতেছে, কি গতি? ঘূর্ণন গতি। নাগরদোলায় 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 উঠছে না মেলায়, নাগরদোলা ঘুরতেছে, কি গতি? ঘূর্ণন গতি, সিম্পল। ওকে, চলন গতি। চলন গতি নিয়ে আপাতত এত মাথা ব্যথার কিছু নাই। চলন গতি হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে ওই বস্তুর প্রত্যেকটা বিন্দু একই সাথে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, মানে তুমি ওই যে অনেকটা সরল রৈখিক গতির সাথে রিলেট করতে পারো। আমি বুঝাই দিই, দেখো, ধরো এই বস্তুটা সামনের দিকে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো ধরো। এখন এই যে বস্তুর উপর তো অসংখ্য কণা আছে, এই যে একটা কণা আছে, দুইটা কণা, তিনটা কণা, চারটা কণা, 5টা, 6টা, 7টা, 8টা, তুমি যদি হিসাব করো দেখবে এই প্রত্যেকটা কণাই একই সাথে সামনের দিকে বা ডান দিকে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটা একই সাথে এই বস্তুর প্রত্যেকটা কণা একই দিকে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করে গেছে, তাহলে আমরা তাকে চলন গতি বলি। এতটুকু বুঝলেই হইতেছে। এটা নিয়ে আপাতত অত মাথা ঘামাইলেও হবে। ধরো এই যে একটা ক্যালকুলেটরটাকে তুমি দেখলা যে এটা সামনের দিকে 10 মিটার চলে গেল, তার মানে কি এই ক্যালকুলেটর উপরে যতগুলো পয়েন্ট ছিল সবাই সামনের দিকে 10 মিটার দূরত্ব অতিক্রম করে গেছে। এটাই হচ্ছে চলন গতি, সিম্পল অ্যাজ ইট ইজ। ওকে ওকে, চলো পর্যায়বৃত্ত গতি। এটা ভালো গতি, পর্যায়বৃত্ত গতিতে তোমরা মজা পাইছো। এই যে পর্যায়বৃত্ত গতি মানে কি? কোনো বস্তুর গতি যদি এমন হয় যেটা একটা বিন্দুকে একই দিক থেকে একই সময় পর পর অতিক্রম করে যাচ্ছে, ওইটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ভাই কিরকম? ঘড়ির কাঁটার গতি দেখো, সেকেন্ডের কাঁটা, এই যে ঘড়ির যে কাঁটা, ধরো আমি যদি তোমাকে বলি সেকেন্ডের কাঁটা, ধরো এটা সেকেন্ডের কাঁটা, ঘড়ির তো অনেকগুলা কাঁটা আছে তাই না, এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। আমাকে তোমরা একটু চ্যাট বক্সে অ্যান্সার দাও যে সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত সেকেন্ড? পর্যায়কাল মানে বুঝো? পর্যায়কাল মানে একটা লুপ কমপ্লিট করতে, এই যে বৃত্তাকার গতিটা দেখতেছো না, এই ঘড়ির কাঁটার যে গতি, এই ঘড়ির কাঁটাটা একবার ঘুরে আসতে, এই যে এখান থেকে এইখানে একবার ঘুরে আসতে যে সময় লাগতেছে সেই সময়টাকেই আমরা বলতেছি পর্যায়কাল, ঠিক আছে। সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত বলো তো? 60 সেকেন্ড। হ্যাঁ, ফাইন। এই যে পর্যায়কাল মানে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণার একটা সম্পূর্ণ পর্যায় সম্পূর্ণ করতে যে সময় লাগে। ভাই আপনি তো সেকেন্ডের কাঁটা বলছেন, যদি এটা ইয়া হয়, যদি মিনিটের কাঁটা হয়, তাহলে এটা মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা। তো মিনিটের কাঁটার একবার ঘুরে আসতে কত সময় লাগবে? মিনিটের কাঁটার পর্যায়কাল কত বলো তো? মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে কত সময় লাগে বলো? 60 মিনিট, ঠিক আছে, 60 মিনিট। ভাই আপনি তো ঘড়ির কাঁটা দিয়ে বোঝাচ্ছেন, আর কোনো গতি কি পর্যাবৃত্ত গতি হয় না? হ্যাঁ হয়। তোমরা সরল দোলক পড়ছো না? ধরো একটা সরল দোলক এরকম আছে, সরল দোলক, সে একবার এইদিকে যায়, ধরো 1 সেকেন্ড সময় লাগলো, আবার এইদিকে আসে আরো 1 সেকেন্ড সময় লাগলো, তাহলে বলো তো তার পর্যায়কালটা কত? এই যে গেল সে 1 সেকেন্ড, আবার আসলো 1 সেকেন্ড। পর্যায়কাল মানে হচ্ছে আমি যে জায়গা থেকে যাত্রা শুরু করলাম ঘুরে ফিরে আবার সেই জায়গায় ফিরে আসলে কত সময় লাগে। এই যে যেমন ঘড়ির মিনিটের কাঁটার পর্যায়কাল 60 মিনিট কেন? ও যেখান থেকে যাত্রা শুরু করে একটা রোটেশন দিয়ে আবার সেই জায়গায় আসতে 60 মিনিট সময় লাগে। ঘড়ির সেকেন্ডের কাঁটার পর্যায়কাল 60 সেকেন্ড কেন? কারণ সেকেন্ডের কাঁটা যেখান থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার ওইখানে আসতে 60 সেকেন্ড সময় লাগে। তাহলে ভাইয়া পর্যায়কাল এটা আপনি বললেন 2 সেকেন্ড কেন? এই যে
সে এইখান থেকে যাত্রা শুরু করছে, এদিকে গেল, সময় লাগলো 1 সেকেন্ড, আবার ফিরে আসলো, সময় লাগলো আরো 1 সেকেন্ড। তার মানে এখানে তার পর্যায়কাল কত? 2 সেকেন্ড। সিম্পল জিনিস, খুবই সিম্পল, ঠিক আছে? তার মানে এখানে এই যে আমি যে পেন্ডুলামটা দেখাইছি বা যে দোলকটা দেখাইছি, এটার পর্যায়কাল কত পাচ্ছি? 2 সেকেন্ড, ঠিক আছে? খুব সিম্পল। ওকে, ঠিক আছে, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই ভাইয়া, এগুলো সহজ, এগুলা নিয়ে প্যারা খাবা না, আই গেস। আমি বিশ্বাস করি যে এগুলা তোমাদের প্যারা হবে না। চলো, সরল স্পন্দন গতি, হ্যাঁ এইটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে, এটা একটা সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। ভাই সরল রৈখিক গতি বলতে ওই যে স্প্রিং, একটা স্প্রিংকে, একটা স্প্রিং আছে ধরো, এটাকে এইভাবে টান দিয়ে ছেড়ে দিলা, যদি টান দিয়ে ছেড়ে দাও দেখবা যে একবার সে এদিক যাবে, আরেকবার সে এদিক যাবে, এদিক ওদিক করতে থাকবে। এই যে এদিক ওদিক গতি, এটাকে আমরা বলতেছি স্পন্দন গতি। ভাই আরেকটু ডিটেইলে বলেন যদি। স্পন্দন গতি হচ্ছে এমন যে একটা, ধরো কোনো একটা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা, তার গতি যদি এমন হয় যে সে পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় একই পথে তার উল্টা দিকে যায়। ভাই কেমন? এই যে পেন্ডুলামের মতো, ধরো একটা পেন্ডুলাম, এইভাবে চিন্তা করতে পারো, একটা পেন্ডুলাম, সে ধরো একটা পেন্ডুলাম এইদিকে, একটা পেন্ডুলাম ধরো এইদিকে আসতে তার 3 সেকেন্ড সময় লাগে, আবার এখান থেকে ব্যাক করতে আবার 3 সেকেন্ড সময় লাগে। তার মানে এই পেন্ডুলামটা, তার পর্যায়কাল তো 6 সেকেন্ড, তাই না? এখান থেকে যাত্রা শুরু করে 3 সেকেন্ড, আবার ফিরে আসতে 3 সেকেন্ড, 6 সেকেন্ড। সো ধরো সে অর্ধেক সময় যেদিকে গেল, বাকি অর্ধেক সময় একই পথে তার উল্টা দিকে চলে আসলো। সো এইরকম গতিকে আমরা কি বলি? পর্যায়বৃত্ত গতি তো বলি, পাশাপাশি স্পন্দন গতিও বলি। কিন্তু ভাই আপনি যে বললেন ওই যে সরল স্পন্দন সরল রৈখিক গতি হবে, সরল স্পন্দন এটা সরল রৈখিক গতি কেন হবে? আচ্ছা ধরো এটা আমরা সরল স্পন্দন বলতে এটাকে বলা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন, বুঝছো? যখন আমরা বলি সরল ছন্দিত স্পন্দন, তখন ওই গতিটাকে সরল রৈখিক হইতে হয়। কেন ভাই, এই যে এটা কি সরল রৈখিক গতি? না, এটা সরল রৈখিক না। তোমার কাছে মনে হচ্ছে যে এটা তো একটা বৃত্তাকার গতি, এরকম এরকম হয়ে গেছে। বাট ব্যাপারটা হচ্ছে, তুমি যখন সরল ছন্দিত স্পন্দন চিন্তা করতেছো, মাথায় রেখো এই যে পেন্ডুলামের কথাটা আমরা বলতেছি, এই পেন্ডুলামটা খুব বেশি বিস্তার নিয়ে দুলে না। মানে এই অ্যাঙ্গেলটা, এই যে যেখানে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, এটা খুব বেশি বড় হয় না, এরকম হয়। মানে মোর অর লেস তুমি বুঝবাই না, তোমার মনে হবে যে এটা সরল রৈখিক। এই যে গেল আসলো, গেল আসলো, গেল আসলো, গেল আসলো, ঠিক আছে? এটাকে আমরা বলি সরল ছন্দিত স্পন্দন, ঠিক আছে? মনে হচ্ছে না যে ভাই এরকম ঢেউয়ের মতো উঠে আবার নাই মারলো, এরকম না, এরকম না, ঠিক আছে? সরল ছন্দিত স্পন্দন যদি বলতে চাও, গতিটাকে সরল রৈখিক হইতে হয়। সরল রৈখিক মানে কি? এই যে এদিকে গেলাম 2 সেকেন্ড, আবার ফিরে আসলাম 2 সেকেন্ড, এই যে, ঠিক আছে? এইভাবে এইভাবে। বা স্প্রিং এর কথা চিন্তা করো না, একটা স্প্রিংকে যদি টান দিয়ে ছেড়ে দাও, এইভাবে এইভাবে করতে থাকে না, এদিক ওদিক যাইতে থাকে, এটাই সরল ছন্দিত স্পন্দন, ঠিক আছে? এইটাই মানে অর্ধেক সময় যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় তার উল্টা দিকে আসবে। আর গতিটা সরল রৈখিক হইতে হবে। যদি সরল রৈখিক হয় আর অর্ধেক সময় যেদিকে যায় তার উল্টা দিকে আসে, তাহলে সেই গতিটা আমরা কি হিসেবে বিবেচনা করতে পারি? সরল ছন্দিত স্পন্দন। ওকে, ঠিক আছে, সহজ। দেখো, সো এই যে এটাকে যেটা বলছিলাম যে এটা হচ্ছে অনেকটা সরল রৈখিক গতি। এই যে মানে যে এরকম যায় আবার আসলো, এটা প্রায় সরল রেখার মতো না? এটা ধরো প্রায় সরল রেখা, মানে এই যে এখানে যে কোণ, এই কোণটা যদি থিটা হয়, এই থিটার ভ্যালুটা অনেক কম হয়, বুঝছো? এটা 4 ডিগ্রির মধ্যে হয়। মানে তুমি হয়তো ভাবতেছো যে ভাই গতিটা তো মনে হয় এইরকম, এই যে এইরকম এমনে উঠে এমনে নামে, এরকম না, বুঝছো? এরকম না। এটা হইলে ওইটাকে সরল ছন্দিত স্পন্দন বলা যাবে না। সরল ছন্দিত স্পন্দন বলতে হইলে ওইটাকে সরল রৈখিক গতি হইতে হয়, ঠিক আছে? যাই হোক, এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, তোমাদের লেভেলে এত ডেপথ নলেজের দরকার হয় না, ঠিক আছে? জাস্ট তুমি খালি মাথায় রাখবা, আচ্ছা ঠিক আছে ভাই বুঝছি, ভাই বুঝাইছে কি অর্ধেক সময় যেদিকে গেছে, বাকি অর্ধেক সময় তার উল্টা দিকে চলে আসছে। আর ভাই বলছিল যে গতিটা কি হয়? সরল রৈখিক হয়। তো এটা কি সরল রৈখিক হয়? হ্যাঁ সরল রৈখিক, কজ অ্যাঙ্গেলটা কি অনেক কম, অ্যাঙ্গেলটা এত ছোট
যে তোমার এটা দেখে বৃত্তাকার গতি মনে হবে না, তোমার মনে হবে এটা সরলরৈখিক গতি। ভাই ঘড়ির কাঁটার গতি কি সরল ছন্দিত স্পন্দন? না, ঘড়ির কাঁটার গতি তো বৃত্তাকার গতি, ওটা পর্যায়বৃত্ত গতি, ওটা সরল ছন্দিত স্পন্দন না। সরল ছন্দিত স্পন্দন হচ্ছে স্প্রিং এর গতি, এদিক ওদিক যায়, এই যে পেন্ডুলামের গতি এদিক ওদিক যায়, ঠিক আছে? এইটুকু বুঝলেই হবে, এইখানে এত ফিজিক্স খোঁজার কিছু নাই, ঠিক আছে? বুঝছো? চলো ওয়েট করো ওয়েট করো ওয়েট করো, তোমরা আস্তে আস্তে ক্লাসে থাকলেই বুঝবা। স্প্রিং এর গতি বুঝলা না? স্প্রিং এর গতি, একটা স্প্রিংকে ধরে তুমি টান দাও না, এদিকে টান দিয়ে ছেড়ে দাও, দেখবা সে এদিকে গেছে এদিকে গেছে। একটা স্প্রিংকে তুমি 5 সেন্টিমিটার টান দাও, এরপর ছেড়ে দাও, দেখবা স্প্রিংটা এদিকে 5 এদিকে 5 এদিকে 5 এদিকে 5, এই গতিটাই হচ্ছে স্পন্দন গতি বা সরল ছন্দিত স্পন্দন গতি, এই গতিটা, ঠিক আছে? চলো চলো, এত প্যারা খাও না, দেখো। আচ্ছা, স্কেলার রাশি, স্কেলার রাশি হচ্ছে প্রকাশের জন্য যাদেরকে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, ঠিক আছে? দিকের প্রয়োজন নেই, দিকের প্রয়োজন নেই, এটা তোমরা পৃথিবীর সবাই জানো। স্কেলার রাশি কাদের বলে? এই যে দূরত্ব একটা স্কেলার রাশি, আমরা ডি দিয়ে প্রকাশ করতেছি। ভেক্টর রাশি হচ্ছে যাকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান বললেই হবে না, দিকও বলতে হবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে অনেকটা এরকম, ধরো হচ্ছে তুমি এরকম এরকম করে করে ধরো এইখানে আসছো, ধরো তুমি এতে ছিলা, এ থেকে বিতে আসছো। এখন এই যে এ বি যে রেখাটা, এই এ বি রেখাটা হচ্ছে সরণ এ থেকে বি। কারণ সরণ অলওয়েজ কি বোঝায়? সরণ অলওয়েজ বোঝায় যে তোমার আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যকার যে সরল রৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে সরণ। তোমার আদি বিন্দু কোনটা? এ, তোমার শেষ বিন্দু কোনটা? বি। তাহলে এ আর বি এর মধ্যকার সরল রৈখিক দূরত্ব কোনটা? এ বি, এটাই হচ্ছে সরণ। ভাইয়া তাহলে দূরত্ব কোনটা? এই যে তুমি যে ঢেউয়ের মতো আঁকা বাঁকা পথে গেলা, এই পথটা হচ্ছে দূরত্ব, এই পথটা কি? দূরত্ব, ঠিক আছে? সিম্পল জিনিস, তোমরা জানো যে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। দুইটার এই যে এখানে দূরত্ব কিউ জেলে আমরা ডি দিয়ে প্রকাশ করি, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? খুব সিম্পল জিনিস, সিম্পল ভাবেই আমরা বুঝতেছি। ওকে, আমরা প্রবলেম সলভ করব, সমস্যা নেই, তুমি সবই বুঝবা, সবই বুঝবা, ওয়েট করো। এই যে দূরত্ব আর সরণ আবার আসছে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো একটা বস্তু এ থেকে ঘুরে আবার এতে চলে আসছে, এ থেকে ঘুরে আবার এতে চলে আসছে, এ টু এ। ধরো এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর, একটা বস্তু বৃত্তাকার পথে এ থেকে ঘুরে আবার এতে চলে আসছে, তাহলে তার সরণটা কত আমাকে বলো? সবাই অ্যান্সার দাও তো, সরণটা কত? 0। ভাইয়া কেন 0? কজ আমি এ থেকে ঘুরে আবার এতেই চলে আসছে, মানে আদি বিন্দু এ, ঘুরে ঘুরে আবার আমার শেষ বিন্দুটাও কি? এ, তাহলে সরণ কত? 0। আচ্ছা, তাহলে ভাইয়া দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আমি যখন বৃত্তাকার পথে ঘুরে এ বিন্দু থেকে আবার এ বিন্দুতে আসছি, তার মানে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করছি, তার পরিধির সমান। পরিধিটা কত? 2 পাই আর। সিম্পল জিনিস, দ্যাটস ইট, এতটুকুই। যেমন এখানে বুঝাইছে যে এই যে দেখো, এটা হচ্ছে ঘুরে 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 ঘুরে, এগুলো হচ্ছে ডিস্টেন্স, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার আদি বিন্দু আর এই যে শেষ বিন্দুর মধ্যকার সরল রৈখিক দূরত্ব, ঠিক আছে? খুব সিম্পল, এগুলা কমপ্লিকেটেড কিছু না, এগুলো তোমরা জানো সবাই। আর মাত্রাকে দুইটার, সরণ বলো দূরত্ব বলো, দুইটার একক কি হচ্ছে? মিটার, আর দুইটার মাত্রাই হচ্ছে এল। ভাইয়া এল মানে কি? এল মানে তুমি চিন্তা করতে পারো লেন্থ। সরণ বা দূরত্বের মাত্রা হচ্ছে এল, এল মানে বলতে পারো লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য বলো না, ওই লেন্থ। ওকে, দেখো এই যে অঙ্ক চলে আসছে, যারা যারা বলতেছিলা যে একটু কম কম বুঝতেছো, তুমি খেয়াল করো, বুঝে যাবা, সমস্যা নেই। যতটুকু তোমার লাগবে ততটুকুই আমরা বলবো, কোনো সমস্যা নেই, জাস্ট ভরসা রাখো। বলছে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে, বৃত্তাকার মাঠ 100 মিটার ব্যাসার্ধ। আচ্ছা আমারে বলো, ধর আমি এ তে ছিলাম, এটা হচ্ছে বি। ধর যদি আমি 1 পাক ঘুরি, 1 পাক মানে বুঝছো একবার কমপ্লিটলি ঘুরছি, আমি যদি একটা পাক দেই, একটা পাক মানে কি? এ থেকে ঘুরে এতে চলে আসছি। 2টা পাক মানে কি? 2টা পাক মানে কি? এ থেকে ঘুরে এতে, আবার এ থেকে ঘুরে এতে। ভাই 2.5টা পাক মানে কি? 2.5টা পাক মানে
এ থেকে ঘুরে এতে একটা পাক, আবার এ থেকে ঘুরে এতে আরেকটা পাক, এবার এ থেকে ঘুরে বিতে। ঠিক আছে, এই যে প্রথমে ধরো একটা ফুল পাক দিছি, মানে এ থেকে ঘুরে এতে আসছি, আরেকটা পাক দিলাম, এ থেকে ঘুরে এতে আসলাম, কয়টা পাক হলো? দুইটা। আমি এখানে পাক দিছি কয়টা? তিনটা না আড়াইটা? তার একটা হাফ পাক, তার মানে এ থেকে ঘুরে এখন কোথায় গেছি? বিতে। সো এ থেকে ঘুরে যদি আমি বিতে যাই, তাহলে এই যে 2.5 পাক ঘুরলে, 2.5 পাক ঘুরলে কি বলছে আমাকে? সরণ। সরণ কত হবে? এই যে 2r, আমার ব্যাসের সমান 2 × 100, 200 মিটার। ঠিক আছে, সহজ। এই তোমরা চ্যাট বক্সে সবাই অ্যান্সার দিচ্ছ 200 মিটার, বলতেছো যে সহজ। হ্যাঁ ঠিক আছে, রাইট। হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই অ্যান্সার দিচ্ছে, রাইট, সহজ। মানে পাক মানে আড়াইটা পাক মানে কি? আড়াইটা পাক মানে হচ্ছে দুইটা পাক পুরাটা দিছো, আরেকটার হাফ পাক দিছো। একটা পাক দিলে, এই যে খেয়াল করো, লাস্ট যারা বুঝো নাই আরেকবার খেয়াল করো, এ থেকে ঘুরে এতে আসছো, একটা পাক, আবার ঘুরে এতে আসলা, দুইটা পাক, আবার ঘুরে যদি এতেই আসতা তাহলে পাক হইতো তিনটা, বাট এখানে আমরা পাক দিছি কি তিনটা না আড়াইটা, তার মানে দুইটা পাক, এরপর একটা হাফ পাক। হাফ পাক মানে কি? এ থেকে ঘুরে বিতে আসছে, এটা হচ্ছে হাফ পাক। বুঝছো? সহজ। এই যে এ থেকে এ একটা পাক, এ থেকে এ আরেকটা পাক, আর এ থেকে বি হচ্ছে হাফ পাক। ওকে, এই যে দ্রুতি এবং বেগ, এটা খুব সিম্পল একটা জিনিস। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটাকে অবস্থানের পরিবর্তনের হার না বলে আমরা বলতে পারি সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হার। ঠিক আছে, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব পরিবর্তনের হার, বা এক সেকেন্ডে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে একটা বস্তু, সেটাকেই বলা হয় ওই বস্তুর দ্রুতি। বেগ মানে হচ্ছে এক সেকেন্ডে অতিক্রান্ত সরণ, এক সেকেন্ডে যতটুকু সরণ অতিক্রম করে একটা বস্তুর, এক সেকেন্ডে যতটুকু সরণ হয় তাকে আমরা বলি বেগ। একটা বস্তুর এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি কি? এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে দ্রুতি, এক সেকেন্ডে যতটুকু সরণ হয় সেটা হচ্ছে বেগ। দুইটার একক কি ভাইয়া? দুইটার একক কি হচ্ছে মিটার পার সেকেন্ড। যদি একক হয় মিটার পার সেকেন্ড, তাহলে মাত্রা হবে লেন্থ পার টাইম। ওই যে লেন্থ মানে মিটার, টাইম মানে সেকেন্ড, মিটার পার সেকেন্ড বা লেন্থ পার টাইম, এগুলো একটু মনে রাখা, এই আর কি, সহজ। দেখো, সমবেগ, সমবেগ মানে হচ্ছে বেগ অপরিবর্তিত থাকবে। সমবেগ মানে বেগ আনচেঞ্জড, আনচেঞ্জড, অথবা বলতে পারো যে বেগটা কনস্ট্যান্ট, বেগটা কনস্ট্যান্ট। মানে একটা বস্তুর বেগ যদি এরকম হয় যে তার বেগ শুরুতে ছিল, সে কন্টিনিউয়াসলি 5 মিটার পার সেকেন্ড বেগেই চলতেছে, তার বেগটা কখনো চেঞ্জ হয় নাই, তার বেগ শুরুতে ছিল 5, শেষেও ছিল 5, মাঝখানেও ছিল 5, তার বেগটা সবসময় ছিল কত? 5। এরকম যদি হয় তখন আমরা বলবো যে এই বস্তুটা কিভাবে চলতেছে? সমবেগে চলতেছে। এটাকে আমরা কি বলি? সমবেগ। যে বস্তুর বেগটা অলওয়েজ কি চেঞ্জ হয় নাই, বস্তুর বেগ অলওয়েজটা সেম আছে, 5 মিটার পার সেকেন্ড। বস্তুর বেগ শুরুতে যা, মাঝখানে যা, অলওয়েজই তা, মানে বস্তুর বেগটা যা আছে সেটাই হচ্ছে সমবেগ। ভাই অসমবেগ মানে কি? এত কঠিন সংজ্ঞা লাগবে না। অসমবেগ মানে হচ্ছে বেগ চেঞ্জ হয়, বেগ যদি চেঞ্জ হয়, বেগ যদি চেঞ্জ হয় তাহলে সেটাই অসমবেগ, তাহলে সেটাই অসমবেগ। বেগ যদি চেঞ্জ হয় তাহলে সেটাই অসমবেগ। ঠিক আছে, মানে বেগ কনস্ট্যান্ট না, বেগ ইজ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই যে ভি ইজ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, সমবেগ মানে বেগ যা আছে তাই, আর অসমবেগ মানে বেগটা চেঞ্জ হয়ে যেতেছে, কখনো 5, কখনো 2, কখনো 3, কখনো 4, কখনো 10, মানে বেগটা ফিক্সড না। বেগটা যদি ফিক্সড থাকে
সমবেগ, বেগটা যদি ফিক্সড না থাকে অসমবেগ। খুবই সিম্পল, খুবই সিম্পল। বেগ, বেগ আবার বুঝাই দিব। বেগটা কোনটা? পারিপার্শ্বিক মানে আশেপাশে ভাইয়া, পারিপার্শ্বিক মানে আশেপাশে। হ্যাঁ হ্যাঁ, গাণিতিক পোলাপান বলতেছে ভাই অঙ্ক কখন করাবেন? আরে অঙ্ক তো আছেই, আমরা শুরুতে এগুলা পড়তেছি, অঙ্ক পড়বো, সমস্যা নাই। বেগের মাত্রা কোনটা দেখো, আমরা বলছি না যে A to Z এখানে সবই থাকবে। বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে বেগের মাত্রা কি? মিটার মানে লেন্থ, মানে তুমি মাত্রা মুখস্থ করার দরকার নাই ভাইয়া, মিটার পার সেকেন্ড বলো না, তাহলে মিটার মানে হচ্ছে লেন্থ আর সেকেন্ড মানে হচ্ছে টাইম। সো মাত্রা হচ্ছে লেন্থ পার টাইম, বেগের মাত্রা হচ্ছে লেন্থ পার টাইম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, নাইস, ঠিক আছে। গড় বেগ, এই যে এটা দেখো, এখান থেকে মূলত হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল যাত্রা শুরু। এই যে এইখান থেকে যারা যারা ম্যাথ করতেছিল, এখান থেকে দেখো দেখো, যখন আমি বলবো গড় বেগ, গড় বেগ মানে হচ্ছে কি মোট সরণ বাই মোট সময়। আর যদি আমি বলি গড় দ্রুতি, তাহলে সেটা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। এটা আমি একটা অঙ্ক করায় বুঝাই দিচ্ছি। দেখো, একটা অঙ্ক করায় বুঝাই দিতেছি, তুমি খুব সহজেই ধরতে পারবে এটাকে। দেখো দেখো, ধরো এই ছেলেটার নাম হচ্ছে রহিম, এই ছেলেটার নাম হচ্ছে রহিম। এখন রহিম থেকে, রহিমের বাসা থেকে তার স্কুলের দূরত্ব, রহিমের বাসা থেকে তার স্কুলের দূরত্ব ধরো 180 মিটার বা 100 মিটার, ধরো হচ্ছে এটা 100 মিটার, 100 মিটার। এখন রহিম যেটা হয়েছে, রহিম তার স্কুলে যাওয়ার সময় গেছে, স্কুলে যাইতে তার সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড তো কম, কি বলি, স্কুলে যাইতে তার সময় লাগছে ধরো হচ্ছে 20 সেকেন্ড। আর স্কুল থেকে সে যখন ব্যাক করছে তখন তার সময় লাগছে ধরো হচ্ছে 40 সেকেন্ড। এখন আমাকে আগে সবাই উত্তর দাও, রহিম তার বাসা থেকে স্কুলে যায়, আবার স্কুল থেকে বাসায় চলে আসে, তাহলে রহিমের মোট সরণ কত বলো তো? আমি যদি তোমাকে এখানে বলি যে রহিমের গড় বেগটা বের করো, তোমরা সবাই বলবা যে ভাইয়া মোট সরণ বাই মোট সময়। আমাকে বলো যে রহিমের মোট সরণ কত হয়েছে? সে তার বাসা থেকে স্কুলে গেল, সে 100 মিটার গেল, মানে আমি সোজা 100 মিটার গেলাম, আমি কিন্তু আবার স্কুল থেকে 100 মিটার ফিরে আসলাম। আমি সোজা 100 মিটার গেলাম, আমি কিন্তু আবার 100 মিটার ফিরে আসলাম। যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, তার মানে রহিম যদি তার বাসা থেকে স্কুলে যায়, আমি যদি বলি রহিমের মোট সরণ, রহিমের মোট সরণ যদি হিসাব করি, সে রহিমের মোট সরণ, সে তার বাসা থেকে স্কুলে যায় 100 মিটার, এরপর সে আবার 100 মিটার পিছনে ফিরে আসে, তার মানে তার আবার মাইনাস সরণ হয়, সব মিলে তার সরণ টোটাল কত? 0 মিটার। তাহলে মোট সরণ 0, আর তার সময় লাগছে যাওয়ার সময় 20, আসার সময় লাগছে 40। তো ভাইয়া তার মানে কিন্তু তার গড় বেগ হচ্ছে 0। কিন্তু আমি যদি গড় দ্রুতি হিসাব করি যে ভাইয়া রহিমের মোট দূরত্ব কত, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব মানে দূরত্বের সাথে তো কোনো ডিরেকশনের কোনো অ্যাসোসিয়েশন নাই। দূরত্ব কি স্কেলার রাশি না? সো দূরত্বের সাথে কোনো দিক বলতে কিছু নাই, দূরত্ব স্কেলার, স্কেলারের সাথে দিকের কোনো সম্পর্ক নাই। সো দূরত্ব মানে কি, রহিম বাসা থেকে স্কুলে গেছে 100, স্কুল থেকে বাসায় আসছে আরো 100 মিটার, সময় লাগছে কত? যাওয়ার সময় 20, আসার সময় 40। তাহলে
গড় দ্রুতি কত 200/60 বা 20/6 এত মিটার পার সেকেন্ড। আই হোপ তোমাদের এই আমি খুব স্লোলি বুঝাই দিলাম গড় বেগ আর গড় দ্রুতি জিনিসটা আই হোপ ক্লিয়ার হয়েছে। আই হোপ যে তোমাদের গড় বেগ জিনিসটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ওকে, বুঝছি। এই বুঝা গেছে এটা? হ্যাঁ, যাক ভালো। আচ্ছা ঠিক আছে, চলো এখন দেখো, এই যে এটা দেখো, আমরা এখানে কি বলছে সবাই মনোযোগ দিয়ে দেখি। দেখো এখানে বলছে পি বিন্দু থেকে পি কিউ আর এস পথে সমদ্রুতিতে চলমান বস্তুটি পুনরায় পি বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে গড় বেগ সর্বনিম্ন হয়েছে? ভাই কোন বিন্দুতে গড় বেগ সর্বনিম্ন হয়েছে? পি বিন্দুতে। ভাই কেন পি বিন্দুতে? দেখো ও বলছে পি বিন্দু থেকে যাত্রা শুরু করে পি কিউ আর এস পথে সে বস্তুটি যদি পুনরায় পি বিন্দুতে পৌঁছায়, এখন পি বিন্দু থেকে পি বিন্দুতে পৌঁছালে তোমরা আবার উত্তর দাও ভাই, ও যদি পি বিন্দু থেকে পি বিন্দুতেই পৌঁছায় তাহলে সরণ কত হইল? 0। সরণ যদি 0 হয় তাহলে গড় বেগ কত? মোট সরণ বাই মোট সময় 0। তার মানে এখানে বলছে গড় বেগ সর্বনিম্ন। সর্বনিম্ন মানে কত? সর্বনিম্ন মানে তো 0 ভাই, 0 থেকে তো কমালে হবে না। গড় বেগ সর্বনিম্ন মানে হচ্ছে 0 থেকে তার কম হবে না। এখন 0 কোথায় হবে? দেখো 0 সেখানেই হবে যেখানে তোমার সরণটা 0 হয়েছে। পি থেকে যদি তুমি কিউতে যাও তাহলে তো তোমার সরণ 0 হয় নাই। পি থেকে যদি তুমি আর এ আসো তাইলেও সরণ 0 না। পি থেকে যদি তুমি এস এ আসো তাইলেও সরণ 0 না। পি থেকে ঘুরে যদি তুমি পিতেই আসো তাইলেই তোমার সরণ 0। সো মোট সরণ যদি হয় 0 তাহলে গড় বেগ হবে কত? 0। তাহলে গড় বেগ সবচেয়ে কম হচ্ছে কোথায়? যখন তুমি পি থেকে ঘুরে আবার পিতেই আসছো। ঠিক আছে, সহজ। ওকে, আপেক্ষিক বেগকে কিভাবে চিন্তা করা যায়? ধরো এটাকে নাম দিলাম হচ্ছে রহিমের বেগ 4 মিটার পার সেকেন্ড। এটা নাম দিলাম হচ্ছে মানিকের বেগ 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, রহিম মানিক না দিয়ে আমি এ বি বলি। ঠিক আছে, এ বি বললে মনে হয় বেটার। এ বি বলি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন দেখো, আচ্ছা এইখানে আমরা বলো তো, ধরো এখানে একজনের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এখানের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এইখানে দুইজনের বেগ যদি সেম হয় তাহলে এখানে কারো সাপেক্ষে কি কোনো আপেক্ষিক বেগ আছে? এইখানে যার সাপেক্ষে বের করো, এখানে আপেক্ষিক বেগ কত? এই যে এইখানে এই পাশে আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ হচ্ছে 0। ভাই আপেক্ষিক বেগ মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা কত। ধরো তুমি একটা বাসে বসে আছো, বাসের বেগ যদি হয় 20 মিটার পার সেকেন্ড, তাহলে বাসে যারা যারা বসে আছে সবার বেগই কত? 20 মিটার পার সেকেন্ড। এখন বাসে তুমি বসে আছো, তোমার সাথে আরেকটা মেয়ে বসে আছে বা আরেকটা ছেলে বসে আছে, তো তোমার বেগ যদি 2 মিটার পার সেকেন্ড হয়, তোমার পাশে যে ছেলেটা বা মেয়েটা বসে আছে তার বেগও কি 2 মিটার পার সেকেন্ড। তোমরা একই সাথে গল্প যোগ করে করে জার্নি করতেছো, ঠিক আছে, বা ট্রাভেল করতেছো। তার মানে যখন দুইজনের বেগই সেম তখন আসলে একজনের সাপেক্ষে আরেকজন কি স্থির? আমি আমার পাশের মেয়েটা দেখতেছি কি ও তো চুপ করে বসেই আছে, পাশের মেয়েটা আমার দেখতেছে আর ও চুপ করে বসেই আছে, ঘুমাইতেছে। তার মানে যখন দুজনের বেগই সেম তখন তোমরা আসলে একসাথে কথা বলতে বলতে হাঁটতেছো বা কথা বলতে বলতে বসে আছো বা ধরো একটা বাসের মধ্যে আছো, হোয়াট এভার, একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ 0। বাট এইখানে যদি আমি তোমাকে বলি যে এইখানে হিসাবটা কি হয়েছে, আমি যদি তোমাকে এখানে বলি যে ভাইয়া এখানে
এ এর সাপেক্ষে বা বি এর সাপেক্ষে বলি, বি এর সাপেক্ষে এ এর বেগটা কত, বি এর সাপেক্ষে এ এর বেগ, মানে বি, এই বি লোকটা এ লোককে কি দেখবে, বা ধরো এটা একটা মেয়ে, এটা একটা ছেলে, মেয়েটা ছেলেটাকে কি দেখবে, ছেলেটার বেগ 4 মিটার পার সেকেন্ড, মেয়েটার বেগ 2 মিটার পার সেকেন্ড, তার মানে ছেলেটাকে 1 সেকেন্ড সময় দিলে সে 4 মিটার যায়, মেয়েটাকে 1 সেকেন্ড সময় দিলে সে 2 মিটার যায়। ধরো তুমি যদি ছেলেটাকে 2 সেকেন্ড সময় দাও সে 4 মিটার করে করে 8 মিটার যায়, মেয়েটাকে 2 সেকেন্ড সময় দিলে সে 2 মিটার করে করে 4 মিটার যায়। কমন সেন্স, একই সাথে যখন দুইজন দৌড় শুরু করছো, ছেলেটা সামনের দিকে আগায় যাচ্ছে কেন, কজ ওর বেগটা বেশি, মেয়েটা কম্পারেটিভলি কম সামনের দিকে যাচ্ছে কজ ওর বেগটা কম, স্পিডটা কম। এখন মেয়েটা দেখবে ছেলেটা তার থেকে প্রতি সেকেন্ডে 2 মিটার করে করে আগায় যাচ্ছে। আচ্ছা আমি 4 আর 5 না দিই, তারও ভ্যালুটা একটু চেঞ্জ করি, এটাকে 5 দিই, এটাকে দিই হচ্ছে 5, ঠিক আছে। এখন বি এর সাপেক্ষে এর বেগ কত, বি দেখবে বা মেয়েটা দেখবে ছেলেটা তার থেকে প্রতি সেকেন্ডে 3 মিটার করে করে আগায় যাচ্ছে, তার মানে মেয়েটার সাপেক্ষে ছেলেটার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, মেয়েটার সাপেক্ষে ছেলেটার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এটা কিভাবে পাইছেন ভাই, এই যে এইভাবে পাইছি 5 মাইনাস 2, ঠিক আছে ভাই। 2 মাইনাস করছেন কেন, ওই যে তাই তো, তাই না, 5 মাইনাস 2 করলেই তো 3 পাওয়া যায়। মাথায় রাখবা যার সাপেক্ষে তার বেগটা বিয়োগ করতে হয়, এটা মনে রাখবা, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তার বেগটা বিয়োগ হবে, তার বেগটা কি হবে, বিয়োগ। আচ্ছা এখন যদি আমি উল্টাটা লিখি যে এ এর সাপেক্ষে বি এর বেগ কত, এ এর সাপেক্ষে বি এর বেগ, মানে ছেলেটা মেয়েটাকে কি দেখবে, ছেলেটা দৌড়াইতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে, ছেলেটা যদি মেয়েটার দিকে তাকায় দেখবে কি রে, মেয়েটা প্রতি সেকেন্ডে তার থেকে 3 মিটার করে করে পিছায় যাচ্ছে। কেন পিছায় পড়তেছে, ছেলেটার বেগ বেশি, ছেলেটা 1 সেকেন্ডে চলে যায় 5 মিটার, মেয়েটা 1 সেকেন্ডে যায় 2 মিটার, তাহলে ছেলেটা দেখবে প্রতি সেকেন্ডে মেয়েটা তার থেকে 3 মিটার করে করে পিছায় যাচ্ছে। কেন পিছায় যাচ্ছে দেখলো, ছেলেটার বেগটা বেশি, সে আগায় যাবে। মেয়েটাকে যদি অবজার্ভ করতে হয় ছেলেটার সামনে তাকাইলে হবে না, পিছে তাকাইতে হবে, দেখবে ও আচ্ছা ও আসতেছে, বাট ওর থেকে আমার দূরত্বটা বাড়তেছে কেন, কজ ওর বেগটা কম আমার বেগটা বেশি। ছেলেটা দেখবে ছেলেটা প্রতি সেকেন্ডে মেয়েটার থেকে 3 মিটার করে করে কি আগে যাচ্ছে, মানে কি ছেলেটা অবজার্ভ করবে মেয়েটা ছেলেটা থেকে প্রতি সেকেন্ডে 3 মিটার করে করে পিছায় যাইতেছে, তার মানে ছেলের সাপেক্ষে বা এর সাপেক্ষে বি এর বেগ বা মেয়েটার বেগ হচ্ছে -3। ভাই -3 দিচ্ছেন কেন, কজ ছেলেটা দেখবে মেয়েটা ছেলেটা থেকে প্রতি সেকেন্ডে 3 মিটার করে করে পিছায় যাচ্ছে দেখে মাইনাস দিছি, ঠিক আছে। এই মাইনাসটা ভাই এটা কিভাবে আসছে, এইভাবে আসছে, যার সাপেক্ষে তার বেগটা বিয়োগ করতে হয়। সোজা বাংলায় আপেক্ষিক বেগ মানে কি, যার সাপেক্ষে হিসাব হবে তার বেগটা বিয়োগ করতে হবে, যার সাপেক্ষে হিসাব হবে তার বেগটা বিয়োগ করতে হবে, যার সাপেক্ষে হিসাব হবে তার বেগটা বিয়োগ করতে হবে। ওকে, না ওই যে ত্বরণ আর মন্দন চলে আসছে। ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার, মানে 1 সেকেন্ডে বেগ যতটুকু চেঞ্জ হয়, ত্বরণ বলতে বোঝায় 1 সেকেন্ডে বেগ, 1 সেকেন্ডে বেগের যতটুকু চেঞ্জ হয় সেটাই ত্বরণ। 1 সেকেন্ডে বেগের যতটুকু চেঞ্জ হয় সেটাই ত্বরণ। যদি বেগ বাড়ে তাহলে আমরা ত্বরণই বলি, আর যদি বেগ কমে তাহলে আমরা মন্দন বলি, ঠিক আছে। ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মাত্রা কি হবে, মিটার মানে লেন্থ, সেকেন্ড মানে টাইম, লেন্থ পার টাইম স্কোয়ার, ঠিক আছে। সমত্বরণ মানে কি, ত্বরণটা কনস্ট্যান্ট, ত্বরণটা কনস্ট্যান্ট। ভাই অসমত্বরণ মানে কি, সিম্পল, ত্বরণটা কনস্ট্যান্ট না, ত্বরণটা কনস্ট্যান্ট হইলে আমরা বলি সমত্বরণ, ত্বরণটা কনস্ট্যান্ট না হইলে আমরা বলি অসমত্বরণ। খুবই সিম্পল, ঠিক আছে। চলো, ফর্মুলা চাচ্ছিলা, ফর্মুলা চলে আসছে, অঙ্ক চাচ্ছিলা, অঙ্ক চলে আসছে, আমরা অঙ্ক সলভ করবো, সমস্যা নেই। চলো, সমবেগের ফর্মুলা পৃথিবীর সবচেয়ে কঠিন ফর্মুলা, তাই না, এস ইকুয়াল ভিটি, ঠিক আছে, এস ইকুয়াল ভিটি। ওকে, লাবিব বলছে আগেরটা বুঝো নাই, আগেরটা বুঝো নাই বলতে কোনটা,
সমত্বরণ কনস্ট্যান্ট মানে হচ্ছে ত্বরণ যদি চেঞ্জ না হয়, কনস্ট্যান্ট মানে ত্বরণের পরিবর্তন, মানে ত্বরণ সেম, ত্বরণ চেঞ্জ হচ্ছে না। কনস্ট্যান্ট মানে হচ্ছে ভাইয়া ত্বরণ যদি চেঞ্জ না হয়, ত্বরণ চেঞ্জ হচ্ছে না, ত্বরণ চেঞ্জ হচ্ছে না মানে সব সময় একই হারে যদি বেগ চেঞ্জ হয় তাইলে সেটা হচ্ছে সমত্বরণ। মানে মানে ধরো বেগ চেঞ্জ হইলেই তো আমরা বলি ত্বরণ হয়েছে, তাই না? সো ধরো প্রথম সেকেন্ডে বেগটা 5 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাইছে, পরের সেকেন্ডেও 5 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাইছে, তারপরের সেকেন্ডেও 5 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাইছে। তার মানে প্রতি সেকেন্ডে বেগ কতটুকু করে বাড়তেছে? প্রতি সেকেন্ডে 5 করে বেগ বাড়তেছে। তার মানে ত্বরণ কত? 5। ত্বরণ বলতে কি বোঝায়? 1 সেকেন্ডে বেগ কতটুকু বাড়ছে সেটাই ত্বরণ। ত্বরণ যদি হয় 5, তার মানে 1 সেকেন্ডে বেগ বাড়ছে কতটুকু? 5। এটাই সমত্বরণ। ভাই অসমত্বরণ কি? ধরো প্রথম সেকেন্ডে বেগটা বাড়ছে 5, পরের সেকেন্ডে বেগটা বাড়ছে 2, পরের সেকেন্ডে বেগটা বাড়ছে 10, তারপরের সেকেন্ডে বেগ বাড়ছে 3। তাহলে এইখানে ত্বরণের ভ্যালু কি ফিক্সড, না এক এক সময় এক একটা? কখনো 5, কখনো 3, কখনো 2, কখনো 10। এক এক সময় বেগ এক এক হারে বাড়তেছে, তার মানে এক এক সময় ত্বরণটা এক এক রকম। এইটারই আমরা বলতেছি অসমত্বরণ। আই হোপ বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমাদের ম্যাথ চলে আসছে। এখন হচ্ছে আমরা ম্যাথ, চলো। এই যে ফর্মুলা v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আর এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এই যে, হ্যাঁ এই যে এটা মাথায় রেখো, এটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা মাথায় রাখবা। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস টি, এগুলা ফর্মুলা হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। ঠিক আছে, ধরো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ফিফথ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, ফিফথ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, ফিফথ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, ধরো s5, তাহলে কিভাবে লিখবা? ইউ প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 1। ঠিক আছে, ফিফথ সেকেন্ড বলতে কি বোঝায়? ধরো পঞ্চম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে 4 নাম্বার সেকেন্ড আর 5 নাম্বার সেকেন্ড, 4 নাম্বার সেকেন্ড আর 5 নাম্বার সেকেন্ড। এই 4 নাম্বার সেকেন্ড আর 5 নাম্বার সেকেন্ডের মাঝের যে 1 সেকেন্ড, সেখানে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি বলে যে ভাইয়া দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 9 নাম্বার সেকেন্ড আর 10 নাম্বার সেকেন্ডের মাঝে যে একটা সেকেন্ড আছে, 9 নাম্বার সেকেন্ড আর 10 নাম্বার সেকেন্ড, এটার মাঝে যে 1 সেকেন্ড, সেই সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে একটা বস্তু, সেটাই হচ্ছে দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই ফর্মুলা পরীক্ষায় ডিরেক্টলি ইউজ করা যাবে, এসএসসি পরীক্ষায় ডিরেক্টলি ইউজ করা যাবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা এই যে ফর্মুলাগুলো আবার দেয়া আছে, জাস্ট একবার দেখে নাও। আমরা এখন হচ্ছে এই যে কোশ্চেন সলভিং এ গেলাম। স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোন বস্তুর বেগ, দেখো স্থির অবস্থান, ভাই স্থির অবস্থান মানে কি? স্থির অবস্থান মানে আদি বেগ হচ্ছে 0। ওকে, সমত্বরণে চলমান কোন বস্তুর বেগ সময়ের বর্গমূলের সমানুপাতিক। চলো দেখি ভাই, আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভাই ইউ কত? 0। তাহলে ভাই কি পাইলেন? ভি ইজ ইকুয়াল টু এটি। সমত্বরণ, সমত্বরণ মানে কি? ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই পর্যন্ত যে লিখতে পারছে সে বুঝতেই পারছে বেগটা সময়ের সাথে সমানুপাতিক। প্রথমে কি বলছে? সময়ের বর্গমূলের সমানুপাতিক, মিথ্যা কথা। আর সময়ের বর্গের সমানুপাতিক, মিথ্যা কথা। তার মানে এ আর সি অপশন বাদ। পরে কি আছে? সরণের সাথে সম্পর্কটা দেখতে হবে। চলো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে আদি বেগ হচ্ছে 0। তার মানে ভি স্কোয়ার ইকুয়াল 2as। এইখান থেকে দেখা যায় 2a মানে কি? কনস্ট্যান্ট। 2 একটা ধ্রুবক। আর যেহেতু সমত্বরণ, সমত্বরণ মানে কি? ত্বরণ কি চেঞ্জ হয়? সমত্বরণ মানে কি? ত্বরণ চেঞ্জ হয় না, ত্বরণ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। সো এখান থেকে বলা যায় ভি স্কোয়ার সমানুপাতিক এস বা ভি সমানুপাতিক রুট এস। তার মানে বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। অপশন হচ্ছে বি। আই হোপ এটা বোঝার কথা, এটা বোঝার কথা। আমি খুব ভেঙে ভেঙে ফর্মুলা দিয়ে লিখে দিছি। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ তো 0, স্থির অবস্থান বলছে, তাহলে বেগটা হচ্ছে সরণের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, ওকে। 6:05। আচ্ছা, যদি বেগের পরিবর্তন না হয় তাহলে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ,
তিনটাই লেখা যায়। ভাই তিনটা কিভাবে লেখা যায়? বেগের পরিবর্তন না হলে তো এস ইকুয়াল ভিটি হয়। আচ্ছা বেগের পরিবর্তন না হয় মানে কি? ইউ ইজ ইকুয়াল টু ভি, তার মানে কি বেগ? সমবেগ। এখন ভাই এখানে আপনি অ্যান্সার দিলেন তিনটাই, কেমনে তিনটা দিছেন? দেখো সমবেগ মানে কি? এস ইকুয়াল ভিটি, তাহলে তো ভাই শুধু অপশন 3 হওয়ার কথা। 1 আর 2 কি হবে? হ্যাঁ হবে। দেখো এই যে 1 নাম্বার, এটাকে আমরা একটু যাচ করি। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যদি সমবেগে চলে তাহলে ত্বরণ কত হয়? সমবেগে চলা মানে কি? বেগের কোনো পরিবর্তন হয়েছে? নাই। ভাই বেগের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ত্বরণ বলে কিছু থাকে না, ঠিক আছে? বেগের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ত্বরণ বলে কিছু নাই। তার মানে কি হইল? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইন্টু 0 ইন্টু টি স্কোয়ার। তার মানে এস ইকুয়াল ইউটি, যাহাই ইউ তাহাই ভি, প্রশ্নে দেওয়া আছে। সো এস ইকুয়াল ভিটি, তার মানে এস ইকুয়াল ভিটি যেরকম অ্যান্সার 1 নাম্বার থেকেও এস ইকুয়াল ভিটি পাওয়া যায়। এবার আসো 2 নাম্বার ইকুয়েশনটায়। ভাই এটা কিভাবে অ্যান্সার হলো? আপনি কিভাবে বললেন এটা কি এস ইকুয়াল ভিটি? আমি বললাম হ্যাঁ এটাও এস ইকুয়াল ভিটি। যদি বলি কিভাবে, এই ইউ এর জায়গায় ভি বসাও, তাহলে কি পাইলা? উপরে পাইলা 2v, নিচে থাকলো 2, তো এটাও পেয়ে গেলা এস ইকুয়াল ভিটি। ভাই ইউ এর জায়গায় ভি বসাইছেন কেন? প্রশ্নে দেওয়া আছে। তার মানে যদি কোনো বস্তু সমবেগে চলে তুমি এদের যে কোনো ফর্মুলা দিয়েই সরণটা বের করতে পারবা, ঠিক আছে? খালি মেক শিওর সমবেগে চলা মানে ত্বরণের ভ্যালুটা কত? 0। সমবেগে চলা মানে ত্বরণের ভ্যালুটা 0। সো তখন আসলে টেকনিক্যালি তুমি 3টা সমীকরণ দিয়েই চাইলে অতিক্রান্ত দূরত্বের হিসাব করতে পারো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এরকম কোশ্চেন বোর্ডে করা উচিত না, বাট যেহেতু প্রশ্ন চলেই আসছে বোর্ডে, সো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা এইভাবেই চিন্তা করা উচিত। বাট হ্যাঁ, তোমাকে যদি টু দা পয়েন্টে জিজ্ঞেস করে ভাই সমবেগে চলতেছে মানে কি, হ্যাঁ সমবেগে চলতেছে মানে হচ্ছে এস ইকুয়াল ভিটি। টু দা পয়েন্টে যদি জিজ্ঞেস করে তাহলে তুমি ডিরেক্টলি বলবা যে সমবেগে চলতেছে মানে এস ইকুয়াল ভিটি, বুঝছো? ওকে ওকে ঠিক আছে। না ওই যে কোশ্চেন চলে আসছে, ঘর্ষণহীন কোনো মেঝেতে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। আচ্ছা আদি বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 1 কেজি খেলনা গাড়ির গতির দিকে 1 নিউটন বলে ধাক্কা দিলা। আচ্ছা তাইলে এই হচ্ছে 1 কেজি, তারা ধাক্কা দেওয়া হয়েছে কত নিউটন বলে? 1 নিউটন বলে। তাহলে ভাইয়া কি লিখলাম? এফ ইকুয়াল এম এ, এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। এফ কত? 1 নিউটন, ভর কত? 1 কেজি। তাহলে ত্বরণ কত? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের প্রশ্নে কি বলছে? বলছে ধাক্কা দেওয়ার 10 সেকেন্ড পর গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? খুবই সিম্পল ভাইয়া, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার। ও আচ্ছা এইভাবে না করে এইভাবে করি। দেখো কি বলছে, আমাদের আদিবেগ দেয়া আছে, আদিবেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর আমাদের বের করতে বলছে কত সেকেন্ড পর? ধাক্কা দেওয়ার 10 সেকেন্ড পর, ঠিক আছে? তো এটা সিম্পলি হচ্ছে ভাইয়া এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করে ফেলা যায়, ঠিক আছে? তো এটা কিভাবে করব? চলো, ইউ মানে হচ্ছে 1, টি মানে 10 প্লাস হাফ এ ইন্টু 10 স্কোয়ার, 10 প্লাস 150, অ্যান্সার হচ্ছে 60। দেখো এগুলা ডিরেক্ট, কোনো কাজ নাই, জাস্ট ফর্মুলা বসাইলেই হচ্ছে। আচ্ছা দেখো হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে কোশ্চেনটা যদি দেখো, ও আচ্ছা এরপর তো কোনো কোশ্চেন নাই। পরন্ত বস্তুর সূত্র, জাস্ট মেক শিওর যে পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে ওইখানে হচ্ছে আমরা কি করব? এর জায়গায় জি বসায় দিব। এই যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি যে আছে
ওইখানে লিখবো ইউ প্লাস জিটি, জাস্ট এর জায়গায় আমরা কি বসাবো, জি বসাবো, ঠিক আছে। পরন্ত বস্তুর যত সূত্র আছে ওইখানে আমরা কানেকশন, আমি লাইন আছে না, আচ্ছা, এ ইজ ইকুয়াল টু হচ্ছে জি বসাবো, ঠিক আছে। আর বাদ বাকি সব ঠিকই আছে, এই যে দেখো জাস্ট ওই যে, আর স্মরণটা এস এর জায়গায় আমরা এইচ বলি, এটাই আর কিছু না। পরন্ত বস্তুর সূত্র খুব সিম্পল। ওকে, আচ্ছা, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, আগেটা ছিল পরন্ত বস্তু। পরন্ত বস্তু মানে হচ্ছে একটা, তুমি একটা ছাদের উপর দাঁড়ায় আছো, ধরো একটা বিল্ডিং এর ছাদের উপর দাঁড়ায় আছে একটা বস্তুকে, ধরো হচ্ছে নিচের দিকে ফেলে দিছো, এটা হচ্ছে পরন্ত বস্তু। ওকে, এখন যদি থাকে হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, আমরা যদি নিক্ষিপ্ত বস্তুর কথা চিন্তা করি, আচ্ছা আমরা হচ্ছে একটু পর নামাজের বেঁকে যাবো, বুঝছো, এই সূত্রগুলো একটু শেষ করে নিক্ষিপ্ত বস্তু হইলে। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমি বলে দিই, দাঁড়াও তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। ধরো একটা বস্তুকে ইউ বেগে তুমি নিক্ষেপ করছো, ঠিক আছে। এখন নিক্ষিপ্ত বস্তু হইলে ত্বরণের ভ্যালুটা হয় কি ভাইয়া, মাইনাস জি হয়। নিক্ষিপ্ত বস্তু হইলে ত্বরণটা মাইনাস জি বসাইতে, আমি জাস্ট তোমাকে দেখাই। তুমি লিখবা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, দেন এই এর জায়গায় বসাবা মাইনাস জি, আলটিমেটলি ফর্মুলা আসবে এইটা। আমার কথা হইতেছে এত কমপ্লিকেটেড করার দরকার নাই, এত কমপ্লিকেটেড করার দরকার নাই, ঠিক আছে। দেখো, এত কমপ্লিকেটেড করার দরকার নাই, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি লেখার দরকার নাই, এর ভ্যালু মাইনাস জিও বসানোর দরকার নাই, ডিরেক্টলি এটা মাথায় রাখবো যে ভাই পরন্ত বস্তুর ক্ষেত্রে যে ফর্মুলাগুলায় প্লাস দিছি, উপরে যদি ঢিল মারি ফর্মুলাগুলায় মাইনাস দিব, ঠিক আছে। এই যে দেখো সবগুলা মাইনাস, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই যে দেখো মাইনাস, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, ঠিক আছে। জাস্ট ফর্মুলাগুলো মেক শিওর, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার যে আর কি আছে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, ঠিক আছে। এই ফর্মুলাগুলো একটু দেখলেই হয়। তো এই যে জাস্ট দেয়া আছে, এই ফর্মুলাগুলো মাথায় রেখো। সর্বোচ্চ উচ্চতা উপরের দিকে নিক্ষিপ্ত করলে ইউ স্কোয়ার বাই 2g হয়, ইউ স্কোয়ার বাই 2g হয়, ঠিক আছে। এখন যদি বলো ভাই ইউ স্কোয়ার বাই 2g কিভাবে হয়েছে, ধরো তুমি এটা লিখতেই পারো যে একটা বস্তুকে উপরে ঢিল মারছো ইউ বেগে, এটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার কি নিচে নেমে যাবে। তো এই যে একটা বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ হয় কত, 0। সো তুমি যদি এটা হিসাব করো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে 0, তাহলে সর্বোচ্চ উচ্চতাটা কিভাবে বের করলাম আমরা। আচ্ছা, এখন আমাদের প্রুফ দেখা উদ্দেশ্য না, বাট তারপর আমি দেখাই দিচ্ছি। এখন যদি বলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগছে কত, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগছে হচ্ছে টি, এতটুকু সময় হচ্ছে টি। আবার সর্বোচ্চ উচ্চতা থেকে যে তুমি নিচে নেমে যাবা ওই সময়টাও কিন্তু টি, তুমি এটাও বের করতে পারো। ওই যে লিখবা ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভাই মাইনাস দিচ্ছেন কেন, কত উপরে ঢিল মারছি তাই। সর্বোচ্চ উচ্চতায় বেগটা হচ্ছে 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তার মানে টি ইজ ইকুয়াল টু কি, ইউ বাই জি। তার মানে একটা বস্তুকে যদি তুমি উপরে ঢিল মারো, তা সে এই বস্তুটা তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে কত সময় লাগবে, ইউ বাই জি। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে ইউ বাই জি, আবার ওইখান থেকে নামতেও সময় লাগবে ইউ বাই জি। সো আমরা যদি লিখি যে নিক্ষিপ্ত বস্তুর, আমরা যদি লিখি যে নিক্ষিপ্ত যে বস্তু আছে, নিক্ষিপ্ত বস্তুর উড্ডয়নকাল, পর্যায়কাল বলতে পারো অথবা উড্ডয়নকাল যদি বলো, নিক্ষিপ্ত বস্তুর উড্ডয়নকাল মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগতেছে টি, নামতে সময় লাগতেছে আরও টি। তার মানে উঠতে সময় লাগতেছে যদি ইউ বাই জি, নামতে সময় লাগতেছে আরও ইউ বাই জি, সব মিলে কত হইল 2 ইউ বাই জি। এগুলা একটু জাস্ট মাথায় রাখা, ঠিক আছে, এগুলো একটু মাথায় রেখো। এখন মোটামুটি 6টা বাজে, তো আমরা এখন হচ্ছে একটা নামাজের বিরতিতে যাচ্ছি। সো 6টা থেকে আমরা 10 মিনিট পরে ফিরে আসবো, ঠিক আছে। জাস্ট আমরা একটা নামাজের বিরতিতে যাচ্ছি। ওকে, ঠিক আছে।
চলে আসছে? আমি কি রিফ্রেশ দিব? দেখো আমরা এখানে হচ্ছে পরন্ত বস্তুর ধারণায় আসছি, বুঝছো? আর পরন্ত বস্তুর ধারণা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে গ্যালিলিওর সূত্র আছে না, আই গেস তোমাদের মনে আছে যে গ্যালিলিও সাহেব যে সূত্রটা দিছিল, গ্যালিলিওর সূত্র। গ্যালিলিও সূত্রটা কি ছিল বলতো? গ্যালিলিও বলছে তুমি যদি বায়ু শূন্য স্থানে একটা যদি এই যে পাখির পালক বা একটা পাথর রাখো, এরপর যদি ছেড়ে দাও, দুটা একই সাথে কিন্তু নিচে পড়বে। বাট রিয়েল লাইফে তুমি দেখবা যে পাথরটা আগে পড়ে, পাখির পালক ওটা ভাসতে থাকে। কেন? কারণ বাতাসের বাধা আছে তাই। এই যে দেখো এখানে লিখছে ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মানে হচ্ছে এখানে বাতাসের বাধা নেই, এখানে বাতাসের বাধা নেই। ভাই যদি বাতাসের বাধা না থাকে, যদি বাতাসের বাধা না থাকে, তাহলে একই সাথে একটা কাগজের টুকরা এবং একটা পাথর যদি ছেড়ে দাও, একই সাথে ভূমিতে গিয়ে আঘাত করবে, একই সাথে ভূমিতে গিয়ে আঘাত করবে। এই যেখানে দেখো দেওয়া আছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। মানে বিনা বাধায়, যদি বাতাসের বাধা না থাকে, একটা কাগজের টুকরা যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে আর হচ্ছে একটা পাথর ততটুকুই ডিস্টেন্স ট্রাভেল করবে। ঠিক আছে? এরপর বলা আছে স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তু যে বেগ প্রাপ্ত হয় সেটা সময়ের সাথে সমানুপাতিক, আর স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটা সময়ের বর্গের সমানুপাতিক। এটা গ্যালিলিও সূত্র। ইভেন এটা ফিলও করা যায়, এটা কিন্তু তুমি প্রমাণও করতে পারবা। গ্যালিলিও সাহেব যে ঠিক বলছে এটা প্রমাণও করতে পারবা। কিভাবে? যে দেখাই দিই। দেখো তুমি কিন্তু অলরেডি জানো যে ভাই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখন ইউ কিন্তু জিরো। কেন ভাই ইউ জিরো? বলছে স্থির অবস্থান। স্থির অবস্থান মানে আদিবেগ শূন্য। সো ভি ইজ ইকুয়াল টু লিখলা জিটি। তাহলে এখান থেকে কি পাইলা? এখান থেকে পাইলা কিন্তু ভি সমানুপাতিক টি। এই যে গ্যালিলিও সূত্র প্রমাণ হয়ে গেল। সহজ, কারণ জি তো 9.8 কনস্ট্যান্ট। আবার এখান থেকে দেখো তুমি এখান থেকে পাইলা এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন যেহেতু তোমাকে বলছে স্থির অবস্থান, ভাই স্থির অবস্থান মানে কিন্তু আদিবেগ কত বলতো? আদিবেগ কিন্তু শূন্য। তাহলে আদিবেগ যদি শূন্য হয়, তাহলে এখান থেকে কি পাইলা? এইচ ইজ ইকুয়াল টু জিরো প্লাস হাফ জিটি স্কোয়ার, বা এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। সো যদি একটু খেয়াল করো এখান থেকে কিন্তু তুমি বুঝতেই পারতেছো, কারণ হাফ হচ্ছে একটা ধ্রুবক মান, কনস্ট্যান্ট। হাফ তো সংখ্যা, কনস্ট্যান্ট। জি এর ভ্যালু 9.8, এটাও কনস্ট্যান্ট। তাহলে কি এইচ সমানুপাতিক টি স্কোয়ার কিন্তু এখান থেকে বলা যায়। বুঝতে পারছো? তার মানে গ্যালিলিও সূত্র কিন্তু আমরা প্রমাণও করতে পারি। বুঝছি? ওকে, দেখো এখন এখানে বলছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? ত্বরণ অপরিবর্তিত থাকে। হ্যাঁ ভাইয়া, ত্বরণ অপরিবর্তিত থাকে, কারণ মুক্তভাবে ত্বরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণের ভ্যালু থাকে জি। জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সহজ। আচ্ছা, বেগ কি সময়ের সমানুপাতিক? হ্যাঁ অবশ্যই সমানুপাতিক, কারণ আমরা জানি কি বেগ হচ্ছে ভি সমানুপাতিক টি। ভাইয়া সরণ কি সময়ের সমানুপাতিক হয়? না ভাইয়া, সরণটা সময়ের সমানুপাতিক হয় না, সরণ হয় এইচ সমানুপাতিক টি স্কোয়ার। সরণটা সময়ের বর্গের সমানুপাতিক হয়। তার মানে এই 3 নাম্বারটা হইতেছে না। কারেক্ট অ্যান্সার কোনটা? জাস্ট 1 আর 2। মাত্র পড়ে আসছি গ্যালিলিওর সূত্রে, ওইটাই এমসিকিউ। দেখো দিনাজপুর বোর্ড 19 সালেও আসছে। সহজ। এটা সবাই তোমরা অ্যান্সার দিয়েও দিচ্ছ। ওকে, কোন বস্তু 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? ঠিক আছে, পড়ন্ত বস্তু। ভাই পড়ন্ত বস্তু মানে কি? মুক্তভাবে পড়ন্ত বস্তু, তার মানে তার আদিবেগ কত? শূন্য। মাথায় রাখবা, মুক্তভাবে পড়ন্ত বস্তু মানে হচ্ছে তার আদিবেগ শূন্য। এখন 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা কিভাবে বলবো? 5th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, 5th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ধরো এই যে এস এর নিচে ছোট্ট একটা 5 দিলাম। ফর্মুলা কি? ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। ওকে, এখন ইউ যেহেতু শূন্য, পড়ন্ত বস্তুর আদিবেগ শূন্য থাকে, হাফ ত্বরণটা হয়ে যাবে হচ্ছে জি 5ম সেকেন্ড, মানে 2 ইন্টু 5 মাইনাস 1। তার মানে ভাইয়া এটার অ্যান্সার হবে হচ্ছে 0 প্লাস হাফ। জি এর জায়গায় 9.8, এটা হচ্ছে 9। ঠিক আছে, তাহলে দেখো তো ফর্মুলা কত আসে, মানে ভ্যালু কত আসে? দেখো 9.8 ইন্টু 9 ডিভাইডেড বাই 2, 44.1 মিটার আসবে। জাস্ট ফর্মুলার খেলা, যদি ফর্মুলা মনে থাকে করতে পারবো। বুঝছো?
ফর্মুলা মনে থাকলেই অ্যান্সারটা করে ফেলা যাবে, সহজ। এই যে তো সবাই অ্যান্সার দিয়েও দিচ্ছে। ওকে, ঠিক আছে। এরপর দেখো এই যে এখন আমরা সৃজনশীলে চলে এসেছি, ঠিক আছে। এখন আমরা সৃজনশীল সলভ করব। চলো, বলছে একটি গাড়ি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে, এই যে দেখো স্থির অবস্থা মানে কিন্তু আদিবেগ কত বলো তো? আদিবেগ হচ্ছে 0, ত্বরণ কত দেয়া আছে? 2.5, যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি গাড়ি প্রথম গাড়িটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। ওকে, তাহলে কি বুঝাইছে? যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুইটির বেগ একই হবে। আচ্ছা, সবসময় মনে রাখবা এই যে 63 কিলোমিটার পার আওয়ার যে বেগ, কিলোমিটার পার আওয়ারে যে ভ্যালু থাকবে তাকে 3.6 দিয়ে ভাগ দিলে পুরাপুরি মিটার পার সেকেন্ড পেয়ে যাবা, এটা মনে রাখবা। এই যে গাড়ির যে দ্বিতীয় গাড়ির যে বেগ দেয়া আছে 63 না, ওটা তো কিলোমিটার পার আওয়ারে, ওটাকে 3.6 দিয়ে যদি ভাগ দাও ডিরেক্টলি পেয়ে যাবা মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মনে রাখো কিলোমিটার পার আওয়ারকে ডিরেক্টলি যদি 3.6 দিয়ে ভাগ দেওয়া হয় আমরা পেয়ে যাব মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো কি বলা হয়েছে এখানে? বলছে দুইটা গাড়ি আছে, ফাইন। এই যে এটা ধরো একটা প্রথম গাড়ি, এই গাড়িটা কি করতেছে? এই গাড়িটা স্থির অবস্থান থেকে ত্বরণের ভ্যালু কত? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করছে। এখন এটার পিছনে আরেকটা গাড়ি আছে, পিছনের গাড়িটা কি বলছে? পিছনের গাড়িটা সমবেগে চলতেছে, ঠিক আছে। এই গাড়িটা সমবেগে চলতেছে 17.5 মিটার পার সেকেন্ড। পিছনের গাড়িটা কত দূরে ছিল? 50 মিটার দূরে ছিল। এই হচ্ছে উদ্দীপক। উদ্দীপকে এই চিত্রটা দেয়া আছে। আচ্ছা, এখন বলছে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ একই হবে। মানে দেখো পিছনের গাড়িটা কিন্তু সমবেগে চলতেছে, হ্যাঁ, তার মানে পিছনের গাড়ির বেগ যেটা আছে সেটা কিন্তু 17.5ই থাকবে। তোমাকে এই প্রশ্নের ভাষা মানে হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে এই যে ভাই প্রথম গাড়ির যে বেগ যেটা ছিল শুরুতে 0, সেই বেগটা কত সময় পর 17.5 হবে। সিম্পল। সো প্রথম গাড়ির জন্য v is equal to u plus এটি লিখলেই হয়। তুমি কি চাচ্ছ? যাতে করে দুইটা গাড়ির বেগ কি সেম হয়ে যায়। তো মানে দ্বিতীয় গাড়ির বেগ 17.5, তুমি চাচ্ছ প্রথম গাড়ির বেগটাও কত হবে? 17.5। সো v এর ভ্যালু 17.5, u কত? 0, a কত? 2.5 ইন্টু টি। তাহলে সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত সময় পর কি হইতেছে, তাদের উভয়ের বেগ সেম হয়ে যাচ্ছে। সেম মানে 17.5 হয়ে যাচ্ছে আর কি, এই তো 7 সেকেন্ড পর। ঠিক আছে, হ্যাঁ তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ। ওকে, 7 সেকেন্ড পর সবাই অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে। বলছে গাড়ি দুইটির চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। তুমি জাস্ট বলবা যে ধরি টি সময় পর গাড়ি দুটি পরস্পরের সাথে মিলিত হবে। এখন এরপর টি সলভ করবা। টি এর ভ্যালু যদি একটা আসে তার মানে গাড়ি দুইটা চলার পথে একবার মিলিত হয়েছে। টি এর ভ্যালু যদি দুইটা আসে তার মানে তারা চলার পথে দুইবার মিলিত হয়েছে। তার মানে কিছুই লিখতে হবে না, জাস্ট তুমি টি বের করবা, টি। সো কিভাবে সলভ করবা বলে দেই। ধরি, ফার্স্টে লিখবা যে ধরি টি সময় পর গাড়ি দুটি পি বিন্দুতে গিয়ে মিলিত হয়। পি বিন্দুতে গিয়ে মিলিত হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা ভাইয়া চিত্র আঁকবো কিভাবে। দেখো এই যে প্রথম একটা গাড়ি ছিল, এভাবে আঁকলাম, ঠিক আছে। প্রথম গাড়ি, এটা ধরো ভাই হচ্ছে দ্বিতীয় গাড়ি, ঠিক আছে। জাস্ট একসেপ্ট করে নাও। আচ্ছা, আমরা তো গাড়িগুলোকে কিভাবে আঁকছিলাম দেখি। আচ্ছা, ওইভাবেই আঁকি। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ি। মাথায় রেখো পি বিন্দু মানে হচ্ছে এই যে দুইটা গাড়ি এই জায়গায় ছিল, ঠিক আছে। দুইটা গাড়ি পরস্পর থেকে কত দূরে ছিল? দুইটা গাড়ি পরস্পর থেকে
দুইটা গাড়ি পরস্পর থেকে 50 মিটার দূরে ছিল। ঠিক আছে, দুইটা গাড়ি পরস্পর থেকে 50 মিটার দূরত্বে ছিল। তারা মিলিত হয়েছে কোথায়? পি বিন্দুতে। তারা ধরো পি বিন্দুটা কোথায়? ধরো এই যে এটা হচ্ছে পি বিন্দুতে, এটা হচ্ছে মিলিত হওয়ার স্থান। সো আর চিত্র আঁকতেছি না, আমি ধরলাম এখানে তারা মিলিত হয়েছে, মানে গাড়ি আর এই যে ধরো গাড়ি আর জিপ গাড়ি দুইটা পি বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমাকে বলো এই যে 1 নাম্বার গাড়ি আর 2 নাম্বার গাড়ি, 1 নাম্বার গাড়ি আর 2 নাম্বার গাড়ি, পি বিন্দুটা 1 নাম্বার গাড়ি থেকে কতটুকু দূরত্বে অবস্থিত? আমি ধরলাম যে পি বিন্দুটা 1 নাম্বার গাড়ি থেকে এস পরিমাণ দূরত্বে অবস্থিত, কিন্তু সেই পি বিন্দুটাই 2 নাম্বার গাড়ি থেকে কিন্তু ভাইয়া এস প্লাস 50 পরিমাণ দূরত্বে অবস্থিত। ঠিক আছে, 1 নাম্বার গাড়ি কি চলতেছিল? 1 নাম্বার গাড়ির আদিবেগ ছিল 0, ত্বরণ ছিল 2.5, আর 2 নম্বর গাড়ির সমবেগ ছিল 17.5। তো জাস্ট হিসাব করলেই হয়েছে প্রথম গাড়ির জন্য, এটা করলেই হয়ে যাবে। প্রথম গাড়ি তাহলে পি বিন্দুতে পৌঁছায়, প্রথম গাড়িটা যদি পি বিন্দুতে পৌঁছায়, যেহেতু আমরা ধরছি তারা পি বিন্দুতে মিলিত হয়েছে, প্রথম গাড়িটা পি বিন্দুতে গেছে, মানে প্রথম গাড়িটা সরণ হয়েছে এস। এখন ভাই দ্বিতীয় গাড়িটা তো 50 মিটার পিছনে ছিল, দ্বিতীয় গাড়িটাকে যদি পি বিন্দুতে যাইতে হয় তাহলে এই 50 মিটার কাভার করে যাইতে হয়েছে, তার মানে দ্বিতীয় গাড়িটা সরণ হয়েছে 50 প্লাস এস। তাহলে প্রথম গাড়ির জন্য সরণ কি? শুধু এস, সেটা কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি তো 0, কেন ইউটি 0? কারণ আদিবেগ ছিল 0। ঠিক আছে, সো 0 আর লিখলাম না। আচ্ছা লিখি হাফ 2.5 টি স্কোয়ার, বা প্রথম গাড়ির জন্য এস হচ্ছে 1.25 টি স্কোয়ার। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি সেম কাজটা দ্বিতীয় গাড়ির জন্য করি, দ্বিতীয় গাড়ির জন্য সরণ কত? এস না এস প্লাস 50? এস প্লাস 50, সেটা কত? ভিটি, ভি মানে 17.5 ইন্টু টি। এখন এই যে এস, যেটা এসকে আবার আমরা রিপ্লেস করে দিতে পারি, এই এস এর জায়গায় কিন্তু আমরা 1.25 টি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে যেটা পাইতেছি 1.25 টি স্কোয়ার মাইনাস 17.5 টি প্লাস, সো তুমি জাস্ট দেখবা এখানে টি এর কয়টা ভ্যালু আসে, টি এর কয়টা ভ্যালু আসে। ক্যালকুলেটরে সলভ দিলেই চলে আসবে, ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে গিয়ে সলভ দিলেই চলে আসবে। 1.25 মাইনাস 17.5 প্লাস 50, সো অ্যান্সার আসতেছে 10 সেকেন্ড অ্যান্ড 4 সেকেন্ড। তার মানে এরা একের অধিক মিলিত হবে, জাস্ট এটা লিখে দিলেই হবে। 4 সেকেন্ড পর একবার মিলিত হবে, আবার 10 সেকেন্ড পর মিলিত হবে। এরা একের অধিক মিলিত, হবে, এটা বলে দিলেই হবে। ঠিক আছে, সহজ, খুবই সহজ। এরা একের অধিক মিলিত হবে, জাস্ট এটা বলে দিলেই হবে। ওকে, এবার চলো এই অঙ্কটা। সাব্বিরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব কত? 1.8 কিলোমিটার। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ডে সে কি করে? প্রথম 30 সেকেন্ডে সমতরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে এবং শেষের 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়ে যায়। আচ্ছা, এটা গ্রাফ দিয়ে করা যায়, বাট গ্রাফ হচ্ছে তোমাদের পরের লেকচারে আলোচনা করা হবে P2-তে। সো আজকে আমরা এটা ম্যানুয়ালিই করি। সো ম্যানুয়ালি আমরা কিভাবে করব? এই যে সাব্বিরের বাসা দেখাইতে হবে না, ধরো এটা হচ্ছে হোম, এটা হচ্ছে হোম, এই হচ্ছে সাব্বিরের হোম, এটা হচ্ছে স্কুল। তো সাব্বির তার বাসা থেকে স্কুলে গেছে, 3টা সেগমেন্ট দেওয়া আছে এখানে, 3টা সেগমেন্ট। ঠিক আছে, ফার্স্ট সেগমেন্টে কি হয়েছে? ফার্স্ট সেগমেন্টে সে সমতরণে গেছে, পরের সেগমেন্টে সে হচ্ছে সমবেগে গেছে, পরের লাস্ট সেগমেন্টে সে হচ্ছে মন্দনে গেছে। সো প্রথম সেগমেন্টে কি করছে? প্রথম সেগমেন্টে সে কিন্তু প্রথম 30 সেকেন্ড, এই যে
প্রথম 30 সেকেন্ডে সে ধরো একটা ডিস্টেন্স ট্রাভেল করছে, এই ডিস্টেন্সটা হচ্ছে s1, পরের যে সমবেগে চলছে সেখানে আরেকটা ডিস্টেন্স সে অতিক্রম করছে, সেটা আবার প্রশ্নে দেওয়া আছে, সেটা হচ্ছে 1.5 কিলোমিটার বা 1500 মিটার। এরপরে ধরো আরো s3 পরিমাণ দূরত্ব অতিক্রম করে সে স্কুলে পৌঁছাইছে। এই হচ্ছে হিসাবটা, তিনটা ভাগ। প্রথম ভাগে ছিল 30 সেকেন্ড আর লাস্ট ভাগে ছিল সে 20 সেকেন্ড, এগুলা প্রশ্নে দেয়া আছে। তো আমরা যদি প্রথম ভাগটা আরেকটু চিন্তা করি, বলছে সে কি, সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ডে সমতরণে চলছে, তার বেগ 12 মিটার পার সেকেন্ড হয়েছে। মানে প্রথম 30 সেকেন্ড যাওয়ার পর তার বেগটা হয়েছে কত? তার বেগটা হয়েছে 12। এখন এরপর সেই 12 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সমবেগে চলছে, সমবেগে চলে চলে সে 1500 মিটার চলে গেছে। 1500 মিটার চলে গেছে। 1500 মিটার যাওয়ার পর যেহেতু সে সমবেগে চলছে, 1500 মিটার যে গেছে, এই 1500 মিটার যাবত তার বেগ ছিল কত? 12। এরপর শেষের 20 সেকেন্ডে তার বেগটা 12 থেকে একদম লাস্টে এসে কত হয়েছে? লাস্টে তার বেগটা এসে হয়েছে 0। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট 20 সেকেন্ড। এই হচ্ছে হিসাব দেয়া আছে। তোমাকে কি বলছে? সাব্বিরের মন্দন বের করো। সো আমি ধরো পার্ট দেই, প্রথম বিন্দু এ দিলাম, এরপর বি দিলাম, এরপর সি দিলাম, লাস্টের বিন্দুটাকে আমি নাম দিলাম ডি। সো সাব্বিরের মন্দন বের করো মানে হচ্ছে যে সিডি অংশ, শেষের অংশের হিসাব কথা বলছে। তো আমরা হিসাব করি যে সিডি অংশে মন্দন হইলে আমরা ফর্মুলা v = u - এটি ইউজ করব। ঠিক আছে, শেষ বেগটা কত ভাইয়া? 0। শেষের সিডি অংশের জন্য আদি বেগ কত? 12, আর সিডি অংশের জন্য শেষ বেগ কত? 0। ভাই কেন 0? প্রশ্নে বলে দিছে চলে স্থির হয়, মানে স্কুলে যা স্থির হয়েছে, শেষ বেগটা 0। আচ্ছা, আদি বেগটা কত? 12ই ছিল, মাইনাস এ আমরা বের করতে চাই। কতক্ষণ চলছে? 20 সেকেন্ড। তাহলে এই যে মন্দনে যে সময়টা সে চলছে, তার মন্দনটা ছিল কত? আমরা কিন্তু সূত্রে মাইনাস দিছি, বুঝছো? সূত্রে মাইনাস দিছি কেন? মন্দনের জন্য আমরা সূত্রেই মাইনাস দিয়ে দিছি, তো সমস্যা নাই। এটার ভ্যালু হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু মন্দন, মন্দন দেখে আমরা সূত্রে এখানে মাইনাস ইউজ করছি, বুঝছো? ওকে, আচ্ছা, পরেরটা বলছে সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল কি, মানে সাব্বিরকে আসলে মানে তার স্কুলে পৌঁছাইতে পারছে কিনা। তো সাব্বিরের স্কুলটা কত দূরে ছিল? 1800 মিটার দূরে ছিল। সাব্বিরের স্কুলটা ছিল 1800 মিটার দূরে। সো আমরা দেখবো যে সাব্বির যে s1 দূরত্ব, s2 আর s3, এই তিনটা দূরত্ব যোগ করলে কি 1800 হয়েছে কিনা। যদি 1800 হয় তাহলে আমরা ধরবো না, সাব্বির ঠিকই আছে, সে স্কুলে গেছে। যদি 1800 না হয় তাহলে আমরা বলবো যে সে আসলে স্কুলে যাইতে পারে নাই। ঠিক আছে, চলো আমরা এটা করে দেখি। তাহলে ফর s1 প্রথম পার্টের জন্য, মানে সমতরণের, যখন সে সমতরণে চলছে, সমতরণের ক্ষেত্রে, সো s1 সমতরণের ক্ষেত্রে কি? ut প্লাস হাফ এটি স্কোয়ার। সো সাব্বিরের আদিবেগ সম্পর্কে কোনো ধারণা নাই, সে যেহেতু তার বাসা থেকে যাত্রা শুরু করছে, তার মানে আমরা ধরতেই পারি সাব্বিরের আদিবেগ ছিল 0। সো সাব্বিরের আদিবেগ 0 ধরে অঙ্ক করা হচ্ছে। আচ্ছা, হাফ ইন্টু এ। সাব্বিরের ত্বরণ সম্পর্কে কি কিছু দেওয়া আছে? প্রশ্নে নাই। সাব্বির যে সমতরণে যে চলছে যে অংশটা, এ বি অংশ, সেখানে শুধু বলা আছে যে 30 সেকেন্ড পর তার বেগটা কত হয়েছে? 12। 30 সেকেন্ড পর তার বেগটা হয়েছে 12। তাহলে এই যে সমতরণের যে অংশ, এখানে আমাদের আগে বের করতে হবে যে তার সমতরণটা কত। তার সমতরণটা কত সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা বের করি। সেটা হচ্ছে যে v = u প্লাস এটি দিয়েই করা যায়। সো আমরা যেহেতু সাব্বিরের, এইটা হচ্ছে এবি অংশ, এবি অংশ, তো সাব্বিরের বেগ কত হয়েছে? 12। তার আদি বেগ ছিল 0। তার ত্বরণ আমরা জানি না, সময় লাগছে কত সেকেন্ড? 30 সেকেন্ড। তাহলে এর ভ্যালু কত? 12/30। 12/30 কত আসে? 12/30 মানে 0.4 সেকেন্ড, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ওকে। তার মানে সাব্বিরের ত্বরণ ছিল হচ্ছে 0.4। এবার তুমি হচ্ছে সাব্বিরের সরণটা বের করবা। s = ut প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি তো 0, কারণ সাব্বির যখন তার বাসা থেকে বের হয় তখন তার আদিবেগটা 0ই ছিল। প্রশ্নে তার আদিবেগ সম্পর্কে কিছু বলা নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি সে যখন বাসা থেকে বের হয় তার আদিবেগটা কত? 0। তো হাফ, এই যে তার ত্বরণটা তুমি মাত্র বের করছো 0.4, আর সে ত্বরণে চলছে কত সেকেন্ড? 30 সেকেন্ড। সো দেখি কত আসে, 30 স্কোয়ার ইন্টু
আচ্ছা, তার মানে এখানে S1 আসছে হচ্ছে 180 মিটার, ঠিক আছে। এরপর হচ্ছে S2 হচ্ছে সমবেগে চলছে, সেটা দেয়া আছে 1500 মিটার। এরপর হচ্ছে S3 এর জন্য, মানে সমমন্দনে চলছে যে পার্টটা, সেই পার্টটা আমরা দেখতেছি, সেটা কি S3 ut মাইনাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। সমমন্দনে যে পার্টটা চলছে সেখানে তার আদিবেগ ছিল কত, 12। কত সেকেন্ড যাবত মন্দনে চলছে, 20 সেকেন্ড যাবত, লেখা আছে দেখো প্রশ্নে, মাইনাস হাফ। তার সমমন্দনটা, তার মন্দনটা কত ছিল, আমরা একটু আগে বের করছি, তার মন্দনটা ছিল 0.6। কত সেকেন্ড যাবত চলছে, 20 সেকেন্ড। তাহলে এই S3টা কত আসে দেখো, এটা আসে হচ্ছে 120 মিটার। 12 গুণ 20 মাইনাস, হ্যাঁ হ্যাঁ 120 মিটার আসে। এই যে ভাই প্রশ্নে দেওয়া ছিল, এই যে তার আদি বেগটা হচ্ছে 12, তার শেষ বেগটা 0, এই যে সে হচ্ছে 20 সেকেন্ড যাবত চলছে, বুঝছো। এটা হচ্ছে সিডি অংশের জন্য, এই সমমন্দন হচ্ছে সিডি অংশ। এটা কোন অংশ, সিডি অংশ, ঠিক আছে। তার মানে সাব্বিরের টোটাল সরণ কত, সাব্বিরের টোটাল সরণ কত দেখো, তার টোটাল সরণ কিন্তু ঠিক আছে ভাইয়া, বুঝছো। তার মানে সে কিন্তু আসলে তার স্কুলে পৌঁছাইতে পারছে। যদি বলো যে ভাইয়া আপনি বুঝছেন কেমনে, সে স্কুলে পৌঁছাইতে পারছে, দেখো সাব্বিরের মোট সরণ তুমি যদি হিসাব করো, সাব্বিরের মোট সরণ কত হয়েছে দেখো, এস, তো সবগুলো যদি যোগ দাও, S1 প্লাস S2 প্লাস S3, 180 প্লাস 1500 প্লাস 120, তার মানে 1800ই তো আসছে। সুতরাং সাব্বির স্কুলে পৌঁছাইতে পারছিল, হ্যাঁ পারছিল। তার মানে লাস্টে আমরা বলে দিব যে সাব্বির আসলে স্কুলে পৌঁছাইতে পারছে। তার মানে সাব্বির কি স্কুলে পৌঁছেছিল, হ্যাঁ সাব্বির স্কুলে পৌঁছেছিল, বা সাব্বির স্কুলে গিয়েছিল, ঠিক আছে। এটা বললেই হবে, সাব্বির স্কুলে গিয়েছিল। ওই যে, কারণ তার স্কুলটা তো 1800 মিটার দূরে ছিল। এই যে সাব্বিরের স্কুলটা কিন্তু 1800 মিটার দূরে ছিল, আর তুমি দেখলা যে সাব্বিরের টোটাল সরণ কত, সাব্বিরের টোটাল সরণ 1800 মিটারই আসছে। তার মানে সে তার বাসা থেকে 1800 মিটার দূরেই গেছে, মানে সে স্কুলে গেছে, বুঝছো। এই যে দেয়া ছিল সাব্বিরের স্কুলের দূরত্ব, এই কারণে আমরা চেক করলাম। চলো এখানে দেখি, এখানে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক, যখন এই 54 কিলোমিটার পার আওয়ার বলবে, এটাকে 3.6 দিয়ে ভাগ দিবা, তাহলে চলে আসবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ব্রেক চাপ দিল, গাড়ির চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত আরেকটা গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপ দেওয়ায় একটা 4 সেকেন্ডে আর একটা 8 সেকেন্ডে থামলো। ওকে, সো প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের, প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে, সো প্রথম গাড়ির জন্য, মানে তোমাকে বলা হয়েছে যে প্রথম গাড়িটা যদি 30 সেকেন্ডে সমদ্রুতিতে ট্রাভেল করে, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে দেখি। তার বেগ হচ্ছে 15, আর তাইলে কত হয় 15 ইন্টু 30, মানে সে যদি 30 সেকেন্ডে সমবেগে চলে, তার বেগটা তো 15, এই যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড বানাইছি 3.6 দিয়ে ভাগ দিয়ে, তাহলে সেটা কত হয় 450 মিটার। তাহলে সে যদি 30 সেকেন্ড সমবেগে চলে, তাহলে প্রথম যে গাড়িটা আছে সে দূরত্ব অতিক্রম করে কত, 450 মিটার। এখন বলছে যে সে যদি 444 মিটার দৈর্ঘ্যের একটা সেতু অতিক্রম করে, তাহলে গাড়ির নিজের দৈর্ঘ্য কত, গাড়িটা টোটাল গেছে কত 450, তার মধ্যে সেতুর দৈর্ঘ্য কত 444, তাহলে তার নিজের দৈর্ঘ্য কত 6 মিটার। যদি বলো ভাই কিভাবে, দেখো এই হচ্ছে একটা ব্রিজ, এই হচ্ছে একটা ব্রিজ, সেতু, ধরো এখানে একটা গাড়ি আছে,
এই যে গাড়িটা, এটা একটু খেয়াল করো, যেটা আমরা হচ্ছে কিভাবে চিন্তা করতেছি। তোমাকে বলছে যে এই গাড়িটা যদি সমবেগে চলে, সমবেগে চলে মানে কেস ইকুয়াল ভিটি, তুমি আগে চেক করলা যদি গাড়িটা সমবেগে চলে, এই যে ভি ইউজ করছে কত, এই যে ভি, যেটা ভি ছিল কত প্রথম গাড়ির জন্য, ভি ছিল 54। সো আমরা জানি কিলোমিটার পার আওয়ার থাকলে ডিরেক্টলি হচ্ছে 3.6 দিয়ে যদি ভাগ দেই তাইলে মিটার পার সেকেন্ডে চলে আসে। সো এটা আসছিল 15। এখন তুমি এখন চেক করলা, এই যে গাড়িটা ধরো এখানে ছিল, গাড়িটার একদম শেষ পয়েন্টটার দিকে তাকাও, শেষ পয়েন্টটা, গাড়িটা যখন ব্রিজটা অতিক্রম করবে, যেটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে ব্রিজ, ব্রিজের ডিস্টেন্স কত, ব্রিজের ডিস্টেন্স হচ্ছে, ব্রিজের মানে সেতু, সেতুর দৈর্ঘ্য হচ্ছে 444 মিটার, 444 মিটার। এখন এই যে গাড়িটা যে দেখতেছো, তুমি যদি দেখো যে এই গাড়িটা যখন হচ্ছে, এই যে গাড়িটার শেষের পয়েন্টটা দেখো, গাড়িটা যখন সেতু মানে ব্রিজটা অতিক্রম করে যাবে তখন চিত্রটা দেখতে কেমন হবে, গাড়িটা যখন ব্রিজটাকে অতিক্রম করে যাবে তখন কিন্তু চিত্রটা দেখতে এরকম হবে। তার মানে এখন দেখো তো, এই যে সবুজ, সবুজ কালি খেয়াল করো, সবুজ কালি, সবুজ কালি খেয়াল করো, এই যে, এই যে, তাহলে এই যে দেখছো, এই যে গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে 30 সেকেন্ডে, গাড়ি ভাই 30 সেকেন্ডে অতিক্রম করছে হচ্ছে এই যে এটা, সরি, গাড়ি 30 সেকেন্ড অতিক্রম করছে কত, সরি কোনটা যেন, গাড়ি 30 সেকেন্ড অতিক্রম করছে হচ্ছে এইটা 450 মিটার। তার মধ্যে সেতু হচ্ছে এতটুকু, তাহলে গাড়ির নিজের দৈর্ঘ্য কতটুকু, তার মানে গাড়ির নিজের দৈর্ঘ্য 6 মিটার। বুঝছো, এই চিত্র দেখলেই বুঝবা, গাড়িটা এখান থেকে ছিল, সে টোটাল 450 মিটার ট্রাভেল করছে, তার মানে কি 444 মিটার ট্রাভেল করছে ব্রিজের উপর, আর তার নিজের দৈর্ঘ্য, তার নিজের দৈর্ঘ্যটাই কত, 6 মিটার। এই যে দেখো গাড়িটা এখানে ছিল, এখান থেকে মুভ করে ব্রিজটা পার হয়ে গেছে, এই যে গাড়িটা ব্রিজ দিয়ে ঢুকলো, এই যে ব্রিজ থেকে পার হয়ে গেল, টোটাল কত দূরত্ব গেল 450, তো ব্রিজের না দৈর্ঘ্য ছিল 444, তার মানে কি গাড়ির নিজের দৈর্ঘ্য কত 6 মিটার। সো গাড়ির নিজের দৈর্ঘ্য 6 মিটার। ওকে, পরের কোশ্চেন কি বলছে, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, সহজ। সো দুইটা গাড়ির জন্য হিসাব, দুই ভাগ করে নেই, প্রথম গাড়ি আর দ্বিতীয় গাড়ির জন্য হিসাব করব, শেষ। প্রথম গাড়ির জন্য, প্রথম গাড়ির বেগটা কত ছিল 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ওরা তো ব্রেক চাপ দিছে না, সো ব্রেক চাপ দিছে মানে কি, প্রথম গাড়ির আদি বেগ হচ্ছে 15, ব্রেক চাপ দিয়ে থেমে গেছে মানে শেষ বেগ কত 0। কত সময় নিয়ে থামছে দেখো, প্রথম গাড়িটা থামছে 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে। এখন তোমাকে বলছে কে বেশি দূরত্ব অতিক্রম করছে না, এটা দিয়ে করলেই হবে, এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। ইউ হচ্ছে 15 প্লাস 0 ডিভাইড বাই 2 ইন্টু, ঠিক আছে। সো 30 মিটার, প্রথম গাড়িটা কতটুকু অতিক্রম করছে 30। এবার হচ্ছে আমরা দ্বিতীয় গাড়ির জন্য হিসাব করব। সো দ্বিতীয় সেম, এটাকে এস প্রাইম নাম দিলাম, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। আমরা যদি দ্বিতীয় গাড়ির জন্য হিসাব করি, দ্বিতীয় গাড়ির জন্য কি কি দেয়া ছিল দেখো, দ্বিতীয় গাড়ির আদি বেগ ছিল কত, এই যে 18 কিলোমিটার পার আওয়ার। সো 18 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি তুমি 3.6 দিয়ে ভাগ দাও তাহলে মিটার পার সেকেন্ডে পাবা, মিটার পার সেকেন্ড কত 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ মানে কত 0 মিটার পার সেকেন্ড, যেহেতু থেমে গেছে কত সময় পর থামছে 8 সেকেন্ড পর, ঠিক আছে, সহজ। তাহলে এখানে এস প্রাইমটা কত, ইউ মানে 5, ভি মানে হচ্ছে 0 ডিভাইড বাই 2 ইন্টু টি, 20 মিটার। সো বুঝেই যেতেছে কে বেশি দূরত্ব অতিক্রম করছে, প্রথম গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করছে, মানে এস ইজ গ্রেটার দেন এস প্রাইম, এইটুকু বললেই হচ্ছে, ঠিক আছে, সহজ।
ভাইয়া এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করা যাবে, সমস্যা নাই, তুমি তো অন্যভাবেও করতে পারবা, বাট আমার কথা হচ্ছে সহজে আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? অন্যভাবে তো করা যাবেই, বাট এইভাবে সহজে করা যায়। এইভাবে কি সহজে করা যায়। ওকে, ফর্মুলা অন্যটাও করা যাবে, বাট এইভাবে সহজে করা যায়, আমি সহজে করা দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা শেষের দিকে কিছু আগে এমসিকিউ করে আসি, ঠিক আছে? কিছু এমসিকিউ আছে, চলো তাড়াতাড়ি কিছু এমসিকিউ করে আসি। বলছে একটি বস্তুকে খাড়া উপরের দিকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে বস্তুটি কত সময় শূন্যে থাকে। কত সময় শূন্যে থাকে মানে হচ্ছে ওই যে বলছিলাম যে একটা বস্তুকে যদি ঢিল মারো সর্বোচ্চ উচ্চতায় উঠে এরপর আবার নিচে নেমে যায়, তাই না? সর্বোচ্চ উচ্চতায় বেগ তার কত হয়? সর্বোচ্চ উচ্চতায় উঠতে লাগে সময় টি, নামতেও লাগে সময় টি, তাই না? সো উড্ডয়নকাল বা বিচরণকাল যেটাই বলো, সেই বিচরণকালটা আমরা ফর্মুলা কি লিখছিলাম? উঠতে সময় লাগে টি, নামতে সময় লাগে টি। উঠতে লাগে ইউ বাই জি, নামতেও লাগবে ইউ বাই জি। সো ফর্মুলা কি? 2 ইউ বাই জি, ঠিক আছে? এটা হচ্ছে বিচরণকাল। সো বিচরণকাল 2 ইউ বাই জি। সো এটাকে কি লেখা যায়? ধরো বিচরণকালকে আমরা বললাম হচ্ছে বড় টি, তার মানে বড় টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইউ বাই জি। সো সহজ, ইউ এর ভ্যালু কত? 49, জি মানে 9.8, অ্যান্সার হচ্ছে 10, ঠিক আছে? সহজ। ওকে, এরপর হচ্ছে নেক্সট, গাড়ির চাকার গতি অবশ্যই ঘূর্ণন গতি, অবশ্যই পর্যাবৃত্ত গতি, অবশ্যই স্পন্দন গতি না। স্পন্দন গতি যেন কি ছিল? অর্ধেক সময় যেদিকে যাবে, ওই যে অর্ধেক সময় যেদিকে যাবে বাকি অর্ধেক সময় তার উল্টা দিকে আসবে। গাড়ির চাকা কি অর্ধেক সময় সোজা ঘুরে বাকি অর্ধেক সময় উল্টা ঘুরে? না, গাড়ির চাকা ঘুরতেই থাকে, সোজাই ঘুরতে থাকে, গাড়ি সামনে যেতে থাকে। তাহলে গাড়ির চাকার গতি কি? ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতি। ওই যে গাড়ি ধরো একটা স্পিডে ঘুরতেছে, তার মানে কি গাড়ির চাকা সুন্দরভাবে ঘুরতেছে, পর্যাবৃত্ত গতি, ঠিক না? এই তো। আর ঘূর্ণন গতি তো অবশ্যই, বাট স্পন্দন গতি না। স্পন্দন গতি মানে অর্ধেক সময় যেদিকে ঘুরবে বাকি অর্ধেক সময় তার উল্টা দিকে ঘুরতে হবে। সো গাড়ির চাকা স্পন্দন গতি না। একটি গাড়ির বেগ 12 মিটার পার সেকেন্ড, গাড়িতে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করা হলে 4 সেকেন্ড পর গাড়ির বেগ কত হবে? দেখো, সো গাড়ির আদি বেগ দেওয়া আছে, এটা এবার বোর্ডে আসছে। গাড়িতে মন্দন সৃষ্টি করতেছো, রাইট? সো মন্দন সৃষ্টি করছি, তার মানে ফর্মুলাটা মাইনাসের নিতে হবে। সেকেন্ড হচ্ছে 4 সেকেন্ড, আমাকে বলা হয়েছে গাড়ির বেগ কত। তো খুবই সিম্পলি ভাই, এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি দিয়ে করলেই হয়। ইউ কত? 12। মাইনাস কেন নিছেন ভাইয়া? মন্দন। এই আবার বলি মাইনাস দিছি কেন? কস কি বলা আছে? মন্দন। এর ভ্যালু 2.5 আর টি মানে হচ্ছে 4, 2 মিটার পার সেকেন্ড। ওকে, সহজ। দেখো 144 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বলকে খাড়া উপরের দিকে ছোড়া হলে বলটা কত উপরে উঠবে? সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে? সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা আমরা একটু আগে দেখছি, ইউ স্কোয়ার বাই 2জি। ওকে, সো ইউ যদি হয় 144, আমরা বারবার বলতেছি যে ভাইয়া যদি কিলোমিটার পার আওয়ার থাকে তুমি সেটাকে 3.6 দিয়ে যদি ডিভাইড করো তাহলে কি পাবা? মিটার পার সেকেন্ড পেয়ে যাবা। কি পাবা? মিটার পার সেকেন্ড। 144 ডিভাইড বাই 3.6, সো 40 মিটার পার সেকেন্ড। সো 40 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8, এটা কত আসে? চলো করে ফেলি। এটা আসে হচ্ছে 81.63 মিটার। দেখছো, এগুলো সহজ, সবগুলাই সহজ, জাস্ট করতেছি, আমরা করতেছি আর হয়ে যাচ্ছে, বুঝছো? সবগুলো সহজ। এটা তোমরা ধুমে অ্যান্সার দিচ্ছ এগুলা, রাইট? একটি বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে এবং একই পথে 8 মিটার পথে ফিরে আসে, তাহলে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য কত? খুবই সিম্পল, তোমরা জানো যে একটা বস্তু সোজা পথে সে কতটুকু গেছে? সে সোজা পথে 20 মিটার গেল, আবার উল্টা পথে 8 মিটার ফিরে আসলো, তার মানে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে সে গেল 20 ফিরে আসলো 8, সো দূরত্ব হচ্ছে 28। আর যদি বলি সরণ কত? সরণ হচ্ছে যেটা আমার ইনিশিয়াল, মানে এটা আমার আদিবিন্দু,
এই হচ্ছে আদি বিন্দু, এই হচ্ছে শেষ বিন্দু। সো আমি গেলাম হচ্ছে কত 20 মিটার, এরপর ফিরে আসলাম হচ্ছে 8 মিটার। তার মানে আমার সরণ কত? সরণ হচ্ছে আদি বিন্দু আর শেষ বিন্দুর মাঝের ডিস্টেন্স, সেটা কত? গেছি 20, ফিরে আসছি 8, তার মানে সরণ হয়েছে 12 মিটার। তাহলে সরণ 12 আর দূরত্ব 28, এদের মাঝের গ্যাপটা কত? বলছে দূরত্ব সরণের পার্থক্য কত হবে? 12 আর 28 এর পার্থক্য হচ্ছে 16। খুবই সিম্পল অঙ্ক, ক্লাসের শুরুতেও আমরা এগুলো দেখছি, আই গেস এগুলো সহজ। ত্বরণের মাত্রা কোনটা? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মাত্রা হচ্ছে মিটার মানে লেন্থ, সেকেন্ড মানে টাইম, লেন্থ পার টাইম স্কোয়ার। ঠিক আছে, এগুলো সহজ, দেখছো এগুলো সব বোর্ডে আসছে, তাড়াতাড়ি সব সলভ হয়ে যাচ্ছে। সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয় কেন? দেখো, পর্যায়বৃত্ত গতি মানে কি? পর্যায়বৃত্ত গতি মানে একটা নির্দিষ্ট সময় পর পর সে একই দিক থেকে ফিরে আসতেছে। পর্যায়বৃত্ত গতি মানে একটা নির্দিষ্ট সময় পর পর সে একই দিক থেকে ফিরে আসতেছে। এখন ভাইয়া যদি এমন হয় যে একটা বস্তুকে তুমি বৃত্তাকার পথে ঘুরাইতেছো, এইভাবে ধরে ধরে ঘুরাইতেছো, ঠিক আছে, সে প্রথমে 10 সেকেন্ড পর ফিরে আসলো, এরপরে ধরো তুমি হচ্ছে প্রথমে ধরো তার পর্যায়কাল 10 সেকেন্ড, 10 সেকেন্ডে সে একটা লুপ কমপ্লিট করলো বা একবার ঘুরে আসলো, এরপরে সে 5 সেকেন্ড পর ফিরে আসলো, এরপর সে 6 সেকেন্ড পর ফিরে আসলো। তার মানে কি সে কি একই সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে? কম বেশি হচ্ছে, তাই না? কখনো 10 সেকেন্ড পর একই দিক থেকে ফিরে আসে, কখনো 6 সেকেন্ড পর একই দিক থেকে ফিরে আসে, কখনো 5 সেকেন্ড পর একই দিক থেকে ফিরে আসে। সোজা বাংলা কথা হচ্ছে ভাই, যদি কোনো, এটা তো ঘূর্ণন গতি অবভিয়াসলি, বাট সকল ঘূর্ণন গতি কিন্তু পর্যায়বৃত্ত গতি না। পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য কি করতে হবে? একই সময় পর পর ফিরে আসতে হবে। সে যদি 10 সেকেন্ডে একবার ঘুরে আসে, পরের 10 সেকেন্ডেও আরেকবার ঘুরে আসতে হবে, পরের 10 সেকেন্ডেও আরেকবার ঘুরে আসতে হবে, পরের 10 সেকেন্ডেও আরেকবার ঘুরে আসতে হবে। সে প্রথমে 10 সেকেন্ডে একবার ঘুরে আসলো, পরে ধরো আরো জোরে ঘুরাইলা তুমি, 5 সেকেন্ডে ঘুরে আসলো, এরপর আরেকটু আস্তে আস্তে ঘুরাইলা, একবার ঘুরতে ধরো তার 12 সেকেন্ড লাগলো। এটা কিন্তু ঘূর্ণন গতি হইতে পারে, বাট পর্যায়বৃত্ত গতি না। পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য সবসময় একই সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হবে। এরপর বলছে যে বেগের পরিবর্তন হলেও দ্রুতি পরিবর্তন নাও হতে পারে, বা সমদ্রুতিতে চলমান বস্তুর কিভাবে ত্বরণ থাকতে পারে। এটা একটা ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা কিভাবে এক্সপ্লেন করা যায়? ধরো এটারে বলে সুষম বৃত্তাকার গতি। এটা কি বলে? সুষম বৃত্তাকার গতি। এটা মিন করে, ধরো একটা বস্তুকে তুমি বৃত্তাকার পথে ঘুরাইতেছ, প্রত্যেকটা বিন্দুতে এর বেগ গতিপথের স্পর্শক বরাবর। প্রত্যেকটা বিন্দুতে বেগ কি হবে? বেগ গতিপথের স্পর্শক বরাবর। ধরো বেগের ভ্যালু সেম, সমদ্রুতি মানে প্রত্যেকটা বিন্দুতে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড করে। বাট আমার বলো প্রত্যেকটা বিন্দুতে বেগের দিক কি সেম? সবাই চ্যাট বক্সে অ্যান্সার দাও। প্রত্যেকটা বিন্দুতে বেগের মান সেম 5 মিটার পার সেকেন্ড, বাট প্রত্যেকটা বিন্দুতে বেগের কি দিক সেম? না, বেগ তো একটা ভেক্টর রাশি। বেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। সো ভেক্টর রাশি দুইটা জিনিস, একটা মান আর একটা দিক। সো তুমি প্রত্যেকটা বিন্দু থেকে বেগ কি স্পর্শক বরাবর না? দেখো এই যে এখানে বেগ একদিকে, এখানে বেগ একদিকে, এখানে বেগ একদিকে, এখানে বেগ একদিকে। তার মানে এখানে কি বেগের পরিবর্তন ঘটতেছে না? ঘটতেছে। বেগের মান চেঞ্জ না হইলেও বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, যেহেতু বেগের দিক এক একটা বিন্দুতে এক এক রকম, তার মানে আমি বলতে পারি এখানে বেগের কি হচ্ছে? এখানে বেগের পরিবর্তন হচ্ছে, এটাই মিন করছে ভাই। বেগের পরিবর্তন হওয়া মানে এখানে কি আছে? ত্বরণ আছে। বেগের পরিবর্তন হওয়া মানে এখানে কি আছে? ত্বরণ আছে। ভাই কেন ত্বরণ আছে? ত্বরণ কি? ত্বরণ মানে বেগ চেঞ্জ হইলেই তো ত্বরণ থাকে। ভাই বেগ চেঞ্জ হয়েছে কিভাবে বললেন? কজ বেগ একটা ভেক্টর রাশি না, মানও আছে দিকও আছে। সো সে ঘুরতেছে বৃত্তাকার পথে, প্রত্যেকটা বিন্দুতে বেগের মান 5 মিটার পার সেকেন্ড, মানে সমদ্রুতি, বাট ডিরেকশন তো সেম না। বৃত্তাকার পথে দিক হয় কি স্পর্শক বরাবর না? বেগের দিক এক এক সময় এক এক জায়গায় এক এক রকম। সো বেগের দিক যদি এক এক জায়গায় এক এক রকম হয়, তার মানে কি কন্টিনিউয়াসলি বেগের দিক চেঞ্জ হচ্ছে। বেগের দিক চেঞ্জ হচ্ছে মানে কি? বেগের পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তন হওয়া মানেই কি? বেগের পরিবর্তন হওয়া মানেই হচ্ছে এটা কি? ত্বরণ। বেগের পরিবর্তন হওয়া মানেই এখানে কি হচ্ছে? ত্বরণ হচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো এখানে জ্ঞানমূলক প্রশ্ন আছে। সুষম ত্বরণ মানে কি? সুষম ত্বরণ হচ্ছে সেই ত্বরণ যেখানে ত্বরণ কনস্ট্যান্ট থাকে,
মানে ত্বরণের ভ্যালু সেম, ত্বরণের ভ্যালু কখনো বাড়েও না কমেও না। পর্যায়বৃত্ত গতি আমরা অনেক ডিসকাস করছি, সো এটা ডান। ঠিক আছে, ওকে। চলো একটা কোশ্চেন আছে, উদ্দীপক উল্লিখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে? দেখো উদ্দীপকের বস্তুটি এই যে 100 মিটার উচ্চতা থেকে ফেলে দিছে, তাহলে কি এটা পড়ন্ত বস্তু? সো দেখো ঢাকা বোর্ডে চলে আসছে, এটা কি বস্তু? পড়ন্ত বস্তু। সো পড়ন্ত বস্তু কি? এই যে h ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউটি কি? 0, কারণ মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ কত হয়? 0। ঠিক আছে, সে যখন ভূমিতে পড়ছে তখন তার সরণ কত হবে? 100, বা ধরো হচ্ছে আমি h ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার লিখি। ঠিক আছে, বা হাফ জিটি স্কোয়ার ইকুয়াল h, বা টি স্কোয়ার ইকুয়াল টু h বাই জি, টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি। সো টাইমটা কত আসে, কত সময় পর ভূমিতে পড়লো? 2 × 100 ডিভাইডেড বাই জি, 9.8। ঠিক আছে, খুবই সহজ, এগুলা সিম্পল প্রশ্ন দেখছে, এগুলো বোর্ডে আসতেছে, খুবই সিম্পল প্রশ্ন। ঠিক আছে, 4.52 সেকেন্ড। আচ্ছা, তো এরপর আমরা যেটা করতে পারি, দেখো এরপর হচ্ছে আমাদের তো সবই হয়ে গেছিল, আমাদের জাস্ট একটা প্রশ্ন বাদ ছিল। ওকে, তাহলে আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, চলো এই প্রশ্নটা করেই হচ্ছে আমাদের আজকে ছুটি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে বলছে দুটা গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। বলছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। এটা আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করব, সবাই একটু খেয়াল করো। তো ধরো আমার কাছে দুইটা গাড়ি আছে, এই যে একটা গাড়ি ধরো যার নাম দিলাম এ, এই গাড়িটা 15 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। আরেকটা গাড়ি আছে আমার কাছে, ধরো নাম দিলাম বি গাড়ি, এই বি গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে অগ্রসর হচ্ছে। এই দুইটা গাড়ির মাঝে দূরত্ব কত? দুইটা গাড়ির মাঝে দূরত্ব হচ্ছে 200 মিটার। এখন এটা তোমরা অনেকে অনেকভাবে সলভ করছো, বাট আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে সলভ করতে চাই। এটা আমরা আপেক্ষিক বেগ দিয়ে সলভ করতে চাই। এটা আমাদের আজকের লাস্ট অঙ্ক, সবাই একটু মনোযোগ দেই। ধরো তুমি চিন্তা করো, তুমি এ গাড়িতে বসে আছো, তুমি এ গাড়িতে বসে আছো, তুমি কি দেখবা? তোমার থেকে 200 মিটার দূরে একটা গাড়ি আছে, সেটা হচ্ছে বি। সেই গাড়িটা তোমার দিকে এগিয়ে আসতেছে, সেই গাড়িটা এগিয়ে এসে তোমার গাড়িকে ধাক্কা দিল। এখন তুমি হিসাব করতে চাও, তুমি এই গাড়িতে বসে আছো, তোমার থেকে 200 মিটার দূরে তুমি একটা গাড়িকে দেখতেছো, সেই গাড়িটা এসে তোমাকে ধাক্কা দিল, এই ধাক্কাটা দিতে কত সময় লাগলো। ঠিক আছে, এখন যেহেতু তুমি এই গাড়িতে বসে আছো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এর সাপেক্ষে, এর সাপেক্ষে বি এর বেগটা কত? মনে করে দেখো, যার সাপেক্ষে তার বেগ কি করতে হয়? বিয়োগ করতে হয়। সো ধরো আমি ধরলাম যে এ এর সাপেক্ষে যেহেতু বের করতেছি, তার মানে এর বেগটা কি করব? বিয়োগ করব। সো 20 মাইনাস 15, তার মানে এর সাপেক্ষে বি এর বেগ হচ্ছে 35। এখন বলবা যে ভাই কি করলেন এখানে? ধরো আমি তোমাকে বুঝাই, তুমি এই দিকটাকে আমরা ধরলাম ধনাত্মক, আমরা যদি বাম দিকটাকে ধনাত্মক ধরি, তার মানে অবশ্যই ডান দিকটাকে আমরা কি ধরবো? ঋণাত্মক। ভাই আপনি এটারে পজিটিভ ধরে ওইটারে নেগেটিভ ধরা যাইতো না? অবশ্যই যাইতো। আমি জাস্ট মানে ভ্যালু যাতে মাইনাস না আসে এই কারণে আমি এইটাকে পজিটিভ ধরতেছি। তোমরা খুবই জানো ভাইয়া ফিজিক্সে আমরা যদি ডান দিকে পজিটিভ ধরি, বাম দিকে কি? নেগেটিভ। সো এই যে বি বিন্দুর মানে বি যে গাড়িটা ছিল, বি গাড়িটাকে এখানে আমি বলেই দিই। সো বি যে গাড়ি, বি গাড়িটাকে আমি কি ধরছি এখানে? খুব সিম্পল ভাবে আমি বি গাড়িটাকে ধরছি, বি গাড়ির বেগ ধরছি 20। বি গাড়ি, তাহলে এই গাড়ি কি? তার উল্টা দিকে যাচ্ছে। একটাকে প্লাস ধরলে ভাই আরেকটাকে কি ধরতে হবে? মাইনাস। এখন আমি বলছি যে তুমি চিন্তা করো যে তুমি এ গাড়িতে বসে আছো, তাহলে তোমার সাপেক্ষে বি গাড়ির বেগটা কত? যার সাপেক্ষে তারটা কি? বিয়োগ। তাহলে তোমার সাপেক্ষে বি গাড়ির বেগ হচ্ছে 35। তোমার থেকে বি গাড়ি কত দূরে আছে? 200 মিটার দূরে আছে। তাহলে বি গাড়িটা তোমাকে কত সময় পর আঘাত করবে? সিম্পল, শেষ। এস ইকুয়াল ভিটি। তুমি এই গাড়িতে বসে আছো, তুমি দেখতেছো তোমার থেকে বি গাড়িটা কত দূরে? 200 মিটার দূরে। তুমি এই গাড়িতে বসে আছো, তোমার সাপেক্ষে বি গাড়িটা কত বেগে আসতেছে? ছুটে আসতেছে 35। তাহলে কত সময় পর
কত সময় পর বি গাড়িটা তোমাকে ধাক্কা দিবে। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো, এটা বুঝছো, এটা কিন্তু এইভাবে সলভ করা অনেক মজা, বুঝছো। 5.71 সেকেন্ড, মানে তুমি নিজেকে এই গাড়িতে চিন্তা করো, তুমি এই গাড়িতে বসে আছো, তুমি দেখলা 200 মিটার দূরে বি গাড়ি আছে, তাহলে তোমার সাপেক্ষে বি গাড়ির বেগটা কত? আপেক্ষিক বেগ বের করলা 35, তোমার সাপেক্ষে বি গাড়িটা কত দূরে ছিল? 200, তাহলে সেটা তোমাকে বাড়ি দিতে কত সময় লাগবে? এস ইকুয়াল ভিটি। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। তো এটা এটা এইভাবে সলভ করে, বুঝছো, এটা খুবই মজার একটা বিষয় এইভাবে। হ্যাঁ ঠিক আছে, সবাই বুঝতে পারছো, সবাই অনেক খুশি হয়েছো। তো আমাদের ক্লাসে আজকে যা যা ছিল আমরা সবই কভার করছি। তো ওকে, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা যারা যারা করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই চ্যাপ্টারের বাকি যে পার্টটা আছে, যেটা হচ্ছে গ্রাফ, সেটা হচ্ছে আমাদের পরের লেকচারে কভার করা হবে। গ্রাফের যে পার্টটা আমরা শুরুতেই বলছি যে কোশ্চেন অ্যানালাইসিসে যে গ্রাফ পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে আমাদের পরের ক্লাসে P2-তে দেখানো হবে। তো ঠিক আছে, মনোযোগ দিয়ে সবাই ক্লাস করছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে, টাটা।